আমি রাজ গাড়ি চালিয়ে কলেজে যাওয়ার সময় হঠাৎ একটা মেয়ে এসে আমার গাড়ির সামনে চলে আসে। আমি মাঝ রাস্তায় গাড়িটা ব্রেক করলাম, আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটে যেত। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে রাগী মুডে আমার দিকে এগিয়ে আসছে। মেয়েটা গাড়ির সামনে দাঁড়িয়ে জানালার কাছে টোকা দিল। আমি জানালার কাছ একটু নামিয়ে বললাম, আই এম সরি, আসলে। সরি মাই ফুট, গাড়ি থেকে নামেন। মেয়েটির নাম নীলান্তিকা আখি। ছোট করে নীলান্তিকা বললাম। হোয়াট? আবার হোয়াট বলছেন? চোখ কি বাসায় রেখে সে গাড়ি চালান নাকি? আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হয়ে যেত, কিন্তু হয়নি তো। আর আমার দোষ নেই। ওকে, আপনি কোথা থেকে উড়ে এসে আমার গাড়ির সামনে পড়লেন? ওই মিস্টার, ভালোভাবে কথা বলেন। আপনার মাথা তাঁত ছেঁড়া নাকি? আপনার সাহস হলো কি করে আমাকে মাথা খারাপ বলার? ও আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? একে তো রাস্তায় সঠিকভাবে গাড়ি চালাতে পারেন না, আবার অন্যকে পাগল বলেন। অপদার্থ মানুষ কোথাকার। নীলান্তিকা রেগে চলে যেতে লাগলো। আজ পর্যন্ত রাজের সাথে কেউ চোখ তুলে কথা বলেনি। আর মেয়েটা সাহস হলো কিভাবে রাজের সাথে এভাবে কথা বলা? রাজ পেছন থেকে ডাকলো, এই মেয়ে শোনো। নীলান্তিকা পেছনে ফিরে তাকালো। অপরিচিত কেউ তুমি করে বললে নীলান্তিকা এটা মোটেও সহ্য করে না। রাজের দিকে এগিয়ে এসে বলল, অপরিচিত কাউকে তুমি করে বলতে নেই, এতটুকু বুদ্ধিও নেই আপনার। আমাকে বুদ্ধি শেখাচ্ছ? তুমি জানো আমি কে? আপনি নিজেই জানেন না আপনি কে, তাহলে আমি কি করে জানবো? যত সব ফালতু। রাজের আজ কলেজের প্রথম দিন, তাই সে ওইখানে না দাঁড়িয়ে চলে গেল। আর এদিকে নীলান্তিকা কলেজে পৌঁছে তার বান্ধবীদের পাশে গিয়ে বসে পড়লো। তুই এখন কোথায় থেকে আসলি? আর এত রেগে কেন? উফ, আর বলিস না, রাস্তার মাঝে একটা বজ্জাতের সাথে দেখা হয়ে গেল, মাথাটা পুরো নষ্ট করে দিয়েছে। ও আচ্ছা, বাদ দে। জানিস তো আজকে কলেজে নতুন টিচার আসছে। আচ্ছা চল ক্লাসে গিয়ে দেখি। ঠিক তখনই রাজ কলেজে ঢুকলো। নীলান্তিকা রাজকে দেখে ভাবছে হয়তো তার নামে কলেজে কমপ্লেন করতে এসেছে। নীলান্তিকা রেগে গিয়ে বলল, বজ্জাতের হাড্ডিটা এখানে কেন এসেছে? কে এসেছে? আরে কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম, দাঁড়া দেখাচ্ছি মজা। নীলান্তিকা রাজের দিকে এগিয়ে যাচ্ছে। রানী তাকিয়ে দেখে নীলান্তিকা রাজের কথা বলছে। নীলান্তিকাকে আটকানোর জন্য তার পিছু গেল। নীলান্তিকা, 1 মিনিট আমার কথাটা শোন। তুই দাঁড়া, আমি আসছি। এই মেয়ে কি গন্ডগোল বাঁধানো ছাড়া থাকতে পারে না? ততক্ষণে নীলান্তিকা রাজের কাছে এগিয়ে গিয়ে পেছন থেকে ডাকলো, এই যে মিস্টার, আপনি এখানে? রাজ কারো ডাকে পেছনে তাকিয়ে দেখে নীলান্তিকা। তুমি এইখানে? আপনার তো সাহস কম না, আমার নামে কলেজে কমপ্লেন করতে এসেছেন? তুমি যদি এই কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকে তোমার কলেজের শেষ দিন। ও, আমাকে কলেজ থেকে বের করবেন? আপনি জানেন আমি কে? কে? আমি এই কলেজের প্রিন্সিপালের ছেলের হবু বউ। রাজ রাগী চোখে রানীর দিকে তাকিয়ে আছে, আর রানী নীলান্তিকার দিকে। নীলান্তিকা, হচ্ছেটা কি? কি আবার হবে? তোর বিয়ে হয়ে গেল, আমাদের একবার জানালিও না। আরে এখনো ঠিক হয়নি, কিন্তু হবে। হবে মানে? দেখ, প্রিন্সিপাল আঙ্কেলকে তো অনেক আগে পটিয়ে ফেলেছি, এখন তার ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেলবো। শেষ। তুই পাগল হয়ে গেলি নাকি? কি আবল তাবল বকছিস? আমি ঠিকই বলছি, দেখেছিস না রাস্তা থেকে উঠে এসে যে কেউ আমাকে কলেজ থেকে বের করার ধমকি দিচ্ছে। তার চেয়ে বরং আমি প্রিন্সিপালের ছেলেকে পটিয়ে বিয়ে করে কলেজের মালিক হয়ে যাই, তারপর দেখবো কোন বজ্জাতের সাহস হয় আমাকে ধমক দেয়ার। তুই জানিস প্রিন্সিপাল স্যারের ছেলেকে? রানী তুমি চুপ করো। ভাইয়া, আসলে নীলান্তিকা জানে না যে। জাস্ট শ্যাট আপ। এটা কলেজ, এখানে না আমি আপনার ভাই, না আপনি আমার বোন। ইয়েস স্যার। রাজের ধমকের সাথে সবাই কেঁপে উঠলো। কারো আর বুঝতে বাকি রইল না এটা রানীর ভাই, কলেজের নতুন টিচার, আর প্রিন্সিপালের ছেলে যাকে নীলান্তিকা পটানোর কথা বলছিল। নীলান্তিকার এবার যায় অবস্থা, রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আপনি মিস তানিশা? কি যেন বলছিলেন? না মানে স্যার। কি হলো? কিছু না বলে চুপ কেন? ওকে ফাইন, আপনার হবু বরের নাম বলেন। নীলান্তিকার এবার কান্না করার মতো অবস্থা। রাজ নীলান্তিকার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে আবারও বলল, ওকে, আপনার হবু বরের সম্পর্কে আমি আপনাকে বলছি। নাম রাজ আহমেদ। লেখাপড়া শেষ করে গত সপ্তাহ বিদেশ থেকে দেশে ফিরেছে। নিজের যোগ্যতায় তার বাবার প্রাইভেট কলেজে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। আপনার মতো পিচ্চি একটা মেয়ে যে সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আপনার কি মনে হচ্ছে না আপনার হবু বরের মধ্যে পার্থক্যটা একটু বেশি হয়ে যাচ্ছে? সবাই রাজের দিকে হা করে তাকিয়ে আছে। নীলান্তিকা এতক্ষণে রাজের দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো
ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, ফর্সা গায়ের রং, কথা বলার স্টাইল সব মিলে পুরাই হিরো। এক কথায় যে কোনো মেয়ের ক্রাশ। নীলান্তিকা ভাবছে সারা জীবন চেষ্টা করলেও এই ডেভিলকে পটানো যাবে না, তাই ব্যর্থ চেষ্টা না করাই ভালো। এখন তার কলেজ লাইফ বাঁচানোটা জরুরি। আসলে স্যার হয়েছে কি, একটু আগে যে ছেলেটা কলেজ থেকে বের হয়ে গেছে তার সাথে অনেক আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও রিয়েলি? তো আমাকে পটাবেন না? স্যার আপনার মতো টেবিল টিচারকে পটাতে যাব কেন? হোয়াট? আমি ডেভিল? না মানে স্যার ভুল হয়ে গেছে। এই কলেজের কোনো নিয়ম নেই, এমন পাগলের স্টুডেন্ট কিভাবে এই কলেজে থাকে সেটাই দেখবো। স্যার প্লিজ শুনেন। রাজ রেগে অফিস কক্ষে চলে গেল। নীলান্তিকা রেগে পেছনে ফিরে রানীর দিকে তাকালো। ওই বজ্জাত মেয়ে, আগে বলতে পারলি না এই বজ্জাত শয়তান তোর ভাই? আমাকে বলার সুযোগ দিলি কই? রানী বোন আমার, আমাকে তুই বাচ্চা। এখন যদি এই কলেজ থেকে আমাকে বের করে দেয় তাহলে আমি শেষ। এমনি মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই। হয়েছে, আর ড্রামা করতে হবে না। বিপদে পড়লে বোন, আর না হয় বজ্জাত মেয়ে। এখন চল অফিস কক্ষে গিয়ে দেখি ভাইয়া বাবার সাথে কি কথা বলছে। চল। রানী নীলান্তিকা দুজনে অফিস কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে রাজ তার বাবার সাথে কথা বলছে। রাজ, এটা আপনার বাড়ি না, এটা আমার কলেজ, আর এখানে আমার নিয়ম চলবে। আপনার পার্সোনাল প্রবলেমের জন্য আমার কলেজের কোন স্টুডেন্টকে আমি বের করছি না। কিন্তু স্যার। আমার কথা শেষ, আপনি এখন আপনার ক্লাসে যেতে পারেন। ওকে। রাজ অফিস কক্ষ থেকে বের হতেই তার বাবা হাঁপ ছেড়ে বাঁচল, কারণ বাসায় তার বাবা তাকে অনেক ভয় পায়। রাজ রুম থেকে বেরিয়ে দেখে রানী আর নীলান্তিকা বাহিরে দাঁড়িয়ে আছে। রাজ রাগি মুডে দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই প্রিন্সিপাল স্যার দুজনকে ভিতরে ডাকলো। নীলান্তিকা মা, তুই চিন্তা করিস না, আমি থাকতে তোকে কেউ এই কলেজ থেকে বের করতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল। আসলে আমি জানতাম না যে এটা আমাদের নতুন টিচার। আমি তোকে খুব ভালো করে চিনি, তবে ওর হাত থেকে বেঁচে থাকিস। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, বেটা একটু বেশি রাগী টাইপের। এতক্ষণ রাজ বাইরে দাঁড়িয়ে সব শুনছে আর ভাবছে নিজের ছেলের জন্য নিয়ম, আর সাধারণ একটা স্টুডেন্টের জন্য কোনো নিয়ম নেই। প্রিন্সিপাল স্যার আজকে ক্লাসে নিয়ে স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দিলেন। রাজ নীলান্তিকার ক্লাসের ইংরেজি শিক্ষক। কপাল পুড়লে যা হয় আর কি। ক্লাস শুরু হয়ে গেছে। রাজ অধীর আগ্রহ নিয়ে তার প্রথম ক্লাস করাচ্ছে। স্যার কি সবসময় এমন রাগি মোডে থাকে? এখন চুপ থাক, না হয় তোর 12টা বাজবে। আমিও বাজাতে জানি। আচ্ছা, তো কিভাবে বাজাবি শুনি? এমন বজ্জাতের হাড্ডি যদি আমার ঘরে থাকতো তাহলে তোকে দেখাতাম কিভাবে বাজাতে হয়। তোর জন্য এখন আমার 12টা বাজবে। মানে আমি আবার কি করলাম? কি করেছেন জানেন না? ক্লাস মনোযোগ সহকারে না করে বকবক করছেন। দুজন হাঁ করে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ এতক্ষণ তাদের কথাগুলো দাঁড়িয়ে থেকে শুনছিল। নীলান্তিকা উঠে দাঁড়িয়ে বলল, স্যার এক বান্ধবী বলছিল আপনাকে নাকি পছন্দ করে। আমি কিছু বলিনি। নীলান্তিকার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে দিল। রাজের রাগ চরমে পৌঁছে গেল। সাথে সাথে তিনজনকে ক্লাসের সামনে এক পায়ে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো। তিনজনে কানে ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। যেখানে রানীর ভাই হয়ে রানীকে এক পায়ে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে বাকিদের অবস্থা কি হতে পারে? এটা ভেবে সবাই চুপচাপ ক্লাসে মন দিল। কিন্তু নীলান্তিকার বক বক বন্ধ নেই। রানীকে ফিসফিস করে বলতে লাগলো, শোন, এমন বজ্জাত টেবিল মার্কা ভাই না রেখে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলতি, বুঝলি? তা তো পারবি না। তোর তো হবে বল, ইচ্ছে হলে তুই কুপিয়ে কিমা বানিয়ে খা। রাক্ষসী মেয়ে কোথাকার। তারা অনেক সহ্য করেছি, আর না, আজকে কিমা বানিয়ে খাবো। হ্যাঁ রে, এমন স্যারকে কিমা বানিয়ে খাওয়া দরকার। এতগুলো স্টুডেন্টের সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোর মতো মেয়ের আবার সম্মান আছে? তানিশা, তুই কি 2 মিনিট চুপ থাকতে পারিস না? চুপ থাকলে যদি তোর মনে করিস আমি বোবা। আচ্ছা বাবা, বোবা মনে করবো না। এদিকে রাজ ওদের কথা শুনে প্রচন্ড রেগে ধমক দিয়ে তিনজনকে ক্লাস থেকে বের করে দিল। কলেজ ছুটি হবার আগে তিনজনকে শাস্তি স্বরূপ 3 অধ্যায় পড়া দিয়েছে, যেগুলো কালকের মধ্যে চাই। কারো মাথায় বাস পড়ুক আর না পড়ুক, নীলান্তিকার মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। 1 সপ্তাহ যদি একটানা পড়ার টেবিলে বসে থাকে তবুও 1 অধ্যায় শেষ করতে পারবে না। তাহলে একদিনে 3 অধ্যায় কিভাবে সম্ভব? বাসায় বসে অনেকক্ষণ প্ল্যানিং করলো কিভাবে কালকে পড়া থেকে বাঁচা যায়। একটা আইডিয়া পেয়ে রানীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাজ ল্যাপটপে কাজ করছিল।
রানী দরজার ওপাশ থেকে নক করলো। ভাইয়া আসবো? হুম। ভাইয়া আসলে আমি নীলান্তিকা সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। কালকে থেকে যেন ওই মেয়ের ধারে কাছে তোকে না দেখি। কিন্তু ভাইয়া, আমি কোনো কিন্তু শুনতে চাই না। নীলান্তিকা অনেক ভালো মেয়ে, ওর জন্য আজকে আমি প্রাণে বেঁচে আছি। সেদিন যদি ও না থাকতো। বেরিয়ে যা আমার রুম থেকে। ওই মেয়ের সম্পর্কে আর একটা কথা আমি শুনতে চাই না। রানী মন খারাপ করে রাজের রুমের বাইরে দাঁড়িয়ে রইল। রানীর রুমের পরের রুমটাই রাজের। নীলান্তিকা বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উপর উঠে রানীকে বলল, রানী বজ্জাতটা বাসায় আছে? রানী রাজের দিকে তাকাতেই দেখে রাজ ওর দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নীলান্তিকার দিকে তাকিয়ে মাথা নেড়ে না করলো। রাজ রুমের ভেতর থেকে বলল, ওকে ডাক। রানী রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ আগুনের দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, ওকে ডাকতে বলছি। নীলান্তিকা একটু দাঁড়া। ওকে জিজ্ঞাসা কর বজ্জাতটা কে। না মানে এই বজ্জাতটাকে। কে আবার? তুই ওই মুখ পুরো হনুমান গুন্ডা ভাই। রাজের রুমের দরজার সামনে এগিয়ে এসে হাতে একটা কোটা দেখিয়ে রানীর তো অবস্থা খারাপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে, তোর অবস্থা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা যা, চিন্তা করিস না, তোর ভাইকে আমি প্রাণে মারবো না। আমি ওই বজ্জাটার মতো ডেভিল না। দেখেছিস একদিন আমাদের কি অবস্থা করেছে? নাইজেরিয়ান, উগান্ডা, ইচ্ছে তো করছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দেই। এখন শুধু কালকে যাতে কলেজে না যেতে পারে, উগান্ডাটার সেই ব্যবস্থা করব, বুঝেছিস? তো কি ব্যবস্থা করবে? লাল বাদর বজ্জাত ডেভিল ভাইটা। আজকেই উগান্ডার একটা ব্যবস্থা করার জন্য এসেছি। এই দেখ, সব প্ল্যানিং হয়ে গেছে। রাজ রুম থেকে বেরিয়ে এসে নীলান্তিকার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে বলল। নীলান্তিকা বেঘরে রানীর সাথে কথা বলতে লাগলো। এখান থেকে মাত্র 4টা ওষুধ, আর তোর ভাই 4 দিনের জন্য বিছানায়। আহ কি শান্তি! উফ, এগুলো কিসের ঔষধ? ঘুমের ওষুধ। এটা বলেই নীলান্তিকা পাশ ফিরে তাকিয়ে দেখে রাজ তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলান্তিকা কাঁপা কাঁপা গলায় বলল, মানে আমার আমার ঘুমের ওষুধ? তুমি আমার বাড়িতে এসে আমাকে মারার প্ল্যান করছো? তোমার এত বড় সাহস! রাজকে এগিয়ে আসতে দেখে নীলান্তিকা এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এত বড় মেয়েকে এভাবে দৌড়াতে দেখে রাজ ও রানী বোকার মতো তাকিয়ে রইল। দেখেন স্যার, এটা আপনার কলেজ না। না মানে আমি আপনার স্টুডেন্ট না, আপনি আমার টিচার। আমি বাড়ির মেহমান, আর মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নেই, এটা জানেন না? তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? রানী, এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের কর। আমি আর এক মুহূর্ত এই মেয়েকে সহ্য করতে পারছি না। ভাইয়া প্লিজ। রাজ রেগে তার রুমে চলে গেল। রানী নিচে নেমে নীলান্তিকার কাছে গিয়ে বলল, তোর কি সবসময় এত বক বক না করলে হয় না? আমার কি দোষ? তুই বলবি না এই বজ্জাতটা বাড়িতে আছে, তাহলে তোর এত কিছু হতো না। আমার প্ল্যানটা আর কাজে লাগানো হলো না। দেখ, তুই এখনো প্ল্যানের চিন্তা আছিস? কালকের চিন্তা কর, কালকে ক্লাসে তোর খবর আছে দেখবি। হ্যাঁ রে, তার চেয়ে ভালো আমি বাসায় গিয়ে পড়ি। নীলান্তিকা বাসায় গিয়ে পড়ায় মন দিল, কিন্তু পড়ার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। ব্যর্থ হয়ে বই রেখে ঘুমিয়ে পড়লো। পরের দিন রাত ক্লাসে ঢুকে আগে 3 জনকে দাঁড় করালো পড়ার জন্য। নীলান্তিকা মনে মনে দোয়া করছে, আল্লাহ তারাও যেন কিছু না পারে, শাস্তি আমি একা কেন পাবো, তারাও যেন একটু পায়। রাজ আগে নীলান্তিকার কাছে পড়া চাইলো। মিস নীলান্তিকা, তুমি শুরু করো। নীলান্তিকা অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেচারি কিছু পারলে তো বলবে। রাজ একটু মুচকে হাসি দিয়ে রানীর কাছে গেল। রানীকে খুব কঠিন একটা প্রশ্ন করছে। বেচারি নীলান্তিকার টেনশনে নিজের পড়াই ভুলে গেছে। রাজ এবার অন্যজনের কাছে গেল। খুব সহজ একটা প্রশ্ন করেছে, যাতে শাস্তিটা রানী আর নীলান্তিকাকে পেতে হয়। রানী আর নীলান্তিকা দুজন অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। ঋতুকে আর পায় কে? প্রশ্নের উত্তর দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়লো। আর রানী ও নীলান্তিকা দুজনে ক্লাসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজ নীলান্তিকার কাছে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, কালকে যেন কি বলছিলে? কই স্যার, কি বলেছি? ভুলে গেছো? আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকানোর কথা বলছিলে। স্যার ওইটা তো। এখন দেখো কে কাকে রোদে শুকায়। রাজ এবার রানীর কাছে এগিয়ে গেল। রানীর দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, মিস রানী, আপনাকে বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকার জন্য, কিন্তু আপনি আপনার বন্ধুত্ব রক্ষার্থে এতটাই সফলতা অর্জন করেছেন যে এখন তৈরি হয়ে যান সফলতার প্রাপ্য পুরস্কার পেতে। আপনারা দুজনে কলেজ ক্যাম্পাসে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ কলেজ ছুটি না হয় ততক্ষণ পর্যন্ত। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়,
নীলান্তিকা আর রানী একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রানী ভাবছে নিজের বোনের সাথে কেউ এমন করে। নীলান্তিকা ঠিকই বলেছে, এমন ডেভিল মার্কা ভাইকে কুপিয়ে কিমা বানিয়ে খেয়ে ফেলা দরকার। এই প্রচন্ড গরমের রোদের মধ্যে দুজনে কান ধরে দাঁড়িয়ে আছে। এই লাল বাদর বজ্জার টেবিল আসার পর থেকে উফ, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। সাথে আমারটাও। আমি হলে তো এমন বজ্জাত ভাইকে চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। এই করতি সেই করতি, কি করেছিস আজ পর্যন্ত? সবসময় এত বড় কথা না বলে কিছু করে দেখাতে পারিস না, ফাজিল মেয়ে। আমার ভাই হলে না আমি যে কি করতাম। আমার ভাই মানে তোর ভাই হয়েছে, এবার যা ইচ্ছা কর। একদম ভালো হবে না বলে দিলাম। ওই নাইজেরিয়ান উগান্ডা আমার ভাই বললে তো কি বউ হবার ইচ্ছা নাকি? একবার কলেজ ছুটি তো হোক, তোকে তো আমি আলুর সাথে সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খাবো। আমাকে ওই জিরাফের গলায় ঝুলাবি? প্রিন্সিপাল স্যার অফিস কক্ষ থেকে বের হয়ে দেখে দুজনের রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে আছে। রোদে নাক মুখ লাল হয়ে গেছে। ওনারা বুঝতে বাকি রইল না তাদেরকে কে শাস্তি দিয়েছে। রাজ ক্লাস নিচ্ছিল। স্যার আসবো? শিওর স্যার। আপনার সাথে কিছু কথা ছিল। জি বলেন। কলেজে এমন কোনো নিয়ম নেই যে আপনি স্টুডেন্টকে বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন। সরি স্যার, কিন্তু এটা আমার ক্লাস, সো আমার নিয়মেই হবে। প্রিন্সিপাল স্যার কিছু না বলে চলে গেলেন। নিজের ছেলে হয়েছে তো কি, রাজের সাথে উনি কথায় পেরে উঠবেন না। নীলান্তিকা ও রানী এভাবেই দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের 12টা বেজে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। নীলান্তিকা বকবক করে রাজের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে, আর রানীর খুব রাগ হচ্ছে। আজকে তার ভাইয়ের সাথে একটা বোঝাপড়া করতে হবে। ফাইনালি কলেজ ছুটি হয়েছে। দুজনে বাসায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লো। নীলান্তিকা ফ্রেশ না হয়ে এইভাবে শুয়ে থাকতে দেখে তার আম্মু বলল, কি হয়েছে, শরীর খারাপ নাকি? আম্মু কলেজে একটা ডাইনোসর আসছে, ওইটা আজকে আমার 12টা বাজিয়ে দিছে। ডাইনোসরটা কি মানুষ নাকি সত্যি ডাইনোসর? ওই বজ্জার দেবিলটাকে একদম মানুষ বলবা না। উগান্ডা ভুলে মনে হয় মানুষ হয়ে গেছে। এটাকে উগান্ডার হওয়ার দরকার ছিল। বুঝেছি, তোর মতো এলিয়ানকে মানুষ করার জন্য আল্লাহ কাউকে পাঠিয়েছেন। আমি আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। সাথে এটাও দোয়া করব যে এই ছেলের সাথে যেন তোর বিয়ে হয়। কথাটা শুনে নীলান্তিকার মাথায় আকাশ ভেঙে পড়লো। শোয়া থেকে উঠে চোখ বড় বড় করে বলল, কি বললে তুমি? আমি এই ছেলের কাছেই তোকে বিয়ে দিব। আমাকে কি তোমার কৈতরি মনে হয়, নাকি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছো যে ওই আফ্রিকান জিরাফের গলায় ঝুলাবে? এমন কিছুই না। ছেলেটার নাম বল। ওই অ্যানাকন্ডার লাল বাদার মুখ পড়া হনুমান। নাম শুনতে চাও? কয়টা শুনবা? না থাক, তোর বলতে হবে না, আমি রানীর থেকে জেনে নিব। নীলান্তিকার মা চলে গেল। নীলান্তিকা তো রেগে আগুন। অপরদিকে রাজের জন্য তার বাবা ও রানী বাসার রুমে বসে অপেক্ষা করছে। রাজ বাসায় ঢুকতেই তার বাবা বলল, তোর সাথে কিছু কথা আছে। কি বলবে বাবা? বলো। তুই প্রথম দিন থেকে নীলান্তিকার পিছনে এভাবে লেগে আছিস কেন? বাবা, আমরা এখন বাসায় আছি, তোমার কলেজে না। আর কলেজের বিষয়টা কলেজেই থাকলে ভালো হয়। এটা কলেজের বিষয় না, আমি নীলান্তিকার সম্পর্কে বলছি। সাধারণ একটা স্টুডেন্টকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? নীলান্তিকা আমাদের জন্য কোনো সাধারণ কেউ না। আজকে শাস্তিটা মনে হয় তোর জন্য কম হয়ে গেছে। ঠিক বলেছো। আমার চোখের সামনে ওকে এভাবে শাস্তি পেতে দেখার জন্য আমাকে মাত্র এতটুকু শাস্তি আসলেই কম হয়ে গেছে। কি বলতে চাচ্ছিস তুই? নীলান্তিকা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমার থেকেও অনেক বেশি। রাজ বিস্ময়ের চোখে রানীর দিকে তাকিয়ে আছে। ভাইয়ের থেকেও একটা বন্ধু ইম্পর্টেন্ট হয়, এটা রাজের জানা ছিল না। রানী আবারও বলল, আই এম সরি ভাইয়া, আসলে আমি ওভাবে বলতে চাইনি। ইটস ওকে। এত ইম্পর্টেন্ট কেন জানতে পারি? আমি বলছি 11 মাস আগে তোর বোনের যখন কিডনি ড্যামেজ হয়েছিল, তুই তো জানতেই রানীকে বাঁচানোর কোনো উপায় ছিল না। কিন্তু নীলান্তিকাকে আমরা ভালো করে চিনতাম না। কিভাবে জানি না মেয়েটা রানীর খোঁজ নিয়ে স্কুল থেকে হসপিটাল এসেছিল। তোর মায়ের কান্না দেখে মেয়েটা কেঁদে বলেছিল এতটুকু বয়সে নিজের পরিবারকে না জানিয়ে একটা কিডনি রানীকে দিতে রাজি হয়েছিল। কি? হ্যাঁ, সেদিন নিজেকে মেয়েকে বাঁচানোর জন্য স্বার্থপরের মতো আমরাও রাজি হয়ে গিয়েছিলাম। ভাগ্যক্রমে অপারেশন ঠিকঠাক মতো হয়েছিল। ভাইয়া, অদ্ভুত ব্যাপার কি জানো, তখন ওর সাথে আমার তেমন ভালো বন্ধুত্ব ছিল না। ক্লাসে প্রায় ঝগড়া হতো। অপারেশনের পর ও আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যে হাত চাইলেও আমি কখনো ছাড়তে পারবো না। রাজ একদম হতবাক হয়ে গেল। আদৌ কি এমন মানুষ হয়? হতেও পারে। নীলান্তিকার পরিবার, ওরা কিছু বলেনি? প্রথমে একটু ঝামেলা করেছিল, পরে সব ঠিক হয়ে গেছে। আসলে আঙ্কেল আন্টি অনেক ভালো মানুষ। এখনকার সময় তাদের মতো মানুষই হয় না।
রাজ রুমে বসে ভাবছে আজকে নীলান্তিকাকে এভাবে শাস্তি দেওয়াটা ঠিক হয়নি। একটা সরি বলা দরকার। মেয়েটা এতটাও খারাপ না, একটু বেশি কথা বলে। এই বয়সে তাই বাচ্চামিটা বেশি করে। কালকে একটা সরি বলতে হবে। পরের দিন রাজ কলেজে পৌঁছে নীলান্তিকার জন্য অপেক্ষা করতে লাগলো। নীলান্তিকা ক্লাস শেষে চলে যাওয়ার সময় রাজ পেছন থেকে ডাকলো। নীলান্তিকা ভাবছে এখন আবার আমি কি অন্যায় করলাম। রাজ কিছু বলার আগে নীলান্তিকা বলল, দেখেন স্যার, আজকে কিন্তু আমি কিছু করিনি, আর কলেজ ছুটি, তাই এখন আপনি আমার টিচার না তাই তো? আর আমি আপনার স্টুডেন্ট না, হয়েছে? রাজের এমন নর্মালি কথা শুনে নীলান্তিকা অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ নীলান্তিকাকে ডাক দিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে? না মানে, তাহলে আমাকে কেন ডেকেছেন? গাড়িতে ওঠো। কেন? গাড়িতে উঠো তারপর বলছি। রাজ গাড়ির দরজা খুলে দিয়ে নীলান্তিকাকে ইশারায় বসতে বলল। নীলান্তিকা রাজের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে এক দৌড় দিতে লাগলো। দৌড় দেওয়ার আগে রাজ তার হাতটা ধরে ফেললো। কি হলো? স্যার, আমি আপনার নামে পুলিশ কেস করব। কি? আমি জানি আপনি এখন আমাকে নিয়ে মেরে ফেলার প্ল্যান করেছেন। আপনার প্ল্যান আমি কখনো সফল হতে দিব না। তার আগে আপনাকে জেলে দিয়ে দিব। কি বলছো তুমি? কালকে রানী আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছে, তাই এখন আপনি আমাকে নিয়ে হাত পা বেঁধে মেরে ফেলার প্ল্যান করছেন। স্যার, আমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি। আমার মরার কোনো ইচ্ছা নাই, আমাকে ছেড়ে দেন প্লিজ। ওকে ফাইন, ছেড়ে দিচ্ছি। রানী কালকে সব বলেছে। এতদিন আর কালকের ব্যবহারের জন্য আই এম সরি। আর আমি তোমার কোনো ক্ষতি করব না। কালকের ব্যবহারের জন্য তোমাকে একটা সরি বলতে এসেছি। নীলান্তিকা অবাক চোখে রাজের দিকে তাকিয়ে ভাবছে, অ্যানাকোন্ডাটা এত ভালো হলো কিভাবে? নাকি মাথায় কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনি ঠিক আছেন তো? আমার কিছুই হয়নি। না মানে, ডেভিল থেকে এত ভালো হয়ে গেলেন কিভাবে, এটাই মাথায় আসছে না, তাই আর কি। আমি মোটেও ডেভিল না। তুমি আমার বোনের জন্য যেটা করেছো সেটা হয়তো আমার পক্ষেও করা সম্ভব ছিল না। আর কালকে রানী না বললে সত্যিটা হয়তো কখনো জানা হতো না। মানে, রানী আপনাকে বলেনি যে কালকে আপনাকে কি কি বলেছি? না, কেন? কি কি বলছো? না, কিছু না। এখন যাওয়া যাক। নীলান্তিকা গাড়িতে বসে ভাবছে, এখন যদি গন্ডারটা জানতো কালকে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করছি, তাকে কিমা বানিয়ে খাওয়ার প্ল্যান করছি, তাহলে তো ট্রিটের বদলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিত। রাজ আর চোখে নীলান্তিকাকে বারবার দেখছে। আজ দেখতে ভালোই লাগছে। নীলান্তিকা আনমনে কি যেন ভাবছে। রাজ এতদিন খেয়াল করেছে মেয়েটা দেখতে পিচ্ছি হলেও অসম্ভব সুন্দর। বড় একটা রেস্টুরেন্টে পৌঁছে রাজ গাড়িটা ব্রেক করলো। দুজনে রেস্টুরেন্টে গিয়ে বসলো। রাজ মেনু কার্ড নীলান্তিকার দিকে এগিয়ে দিয়ে অর্ডার করতে বলল। আর রাজ নীলান্তিকার দিকে আনমনে দেখেই যাচ্ছে। স্যার, এভাবে কি দেখছেন? কই না, কিছু না। যাই হোক স্যার, আজকে আপনাকে দেখে অনেক ভালো লাগছে। ততক্ষণে খাবার চলে এসেছে। রাজ কফিতে চুমুক দিয়ে বলল, ও থ্যাঙ্কস। আগে কি খারাপ লাগতো নাকি? স্যার, খারাপ লাগতো বলতে, আপনি যখন ডেভিলের রূপ ধারণ করেন তখন আপনাকে পুরাই আফ্রিকান গন্ডার আর নাইজেরিয়ান অ্যানাকন্ডার মতো লাগে। এমনিতে আপনি জিরাফের মতো লম্বা, তার উপর মুখটা প্যাঁচার মতো করে রাখেন। আর রাগলে তো পুরা লাল বাদর, আর মুখ পুরা হনুমান হয়ে যান। আর হাঁটা চলা তো পুরাই মহিষের মতো। সব মিলিয়ে আপনি ডাইনোসর থেকে কম না, মাঝে মাঝে তো জলহস্তির মতো। নীলান্তিকা খেতে খেতে কথাগুলো এত জোরে বলছিল আশেপাশে মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছে। রাজ রাগের চোটে তার হাতে থাকা গ্লাস এতটাই জোরে চেপে ধরেছে, গ্লাসটা ভেঙে তার হাত থেকে রক্ত পড়ছে। গ্লাস ভাঙার শব্দ শুনে নীলান্তিকা রাজের দিকে তাকালো। রাজ তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলান্তিকা রক্ত দেখে তার ব্যাগ থেকে একটা রুমাল আর অ্যান্টিসেপটিক ক্রিম বের করে রাজের দিকে এগিয়ে গেল। তুমি এখান থেকে যাবে? স্যার, আপনার হাত থেকে রক্ত পড়ছে। পড়ুক, তাতে তোমার কি? আমার কিছু না, একদম চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না। নীলান্তিকা রাজের হাত টেনে নিয়ে রুমাল দিয়ে রক্তটা মুছে অ্যান্টিসেপটিক ক্রিমটা খুব যত্ন করে লাগিয়ে দিল। রাজ কেমন যেন অদ্ভুত নজরে নীলান্তিকার দিকে তাকিয়ে রইল। রাজের এমন অদ্ভুত চাহনি দেখে নীলান্তিকা বলল, স্যার, আমার কোনো দোষ নেই। আপনি জিজ্ঞাসা করেছেন আগে কেমন লাগতো। আমার কাছে আগে আপনাকে যেমন লাগতো আমি তেমনটাই বলেছি, তাতে আমার কি দোষ? স্যার, কালকে কি কলেজে আমাকে আবার কান ধরে দাঁড় করে রাখবেন? রাজের নীলান্তিকার অবস্থা দেখে সব রাগ উধাও হয়ে গেল। খুব হাসি পাচ্ছে তার। কালকেরটা কালকে ভেবে দেখবো, চলো এখন। আপনি তো এমনি আমাকে সহ্য করতে পারেন না, আর আমিও জীবনে
নীলান্তিকা কথা শেষ না করতেই রাজ তার হাত টেনে ধরে গাড়িতে বসিয়ে দিল। রাজ গাড়ি ড্রাইভ করছে, নীলান্তিকা পাশে চুপচাপ বসে আছে। মেয়েটা চুপচাপ থাকতে একদম ভালো লাগে না, তাই নীলান্তিকা নিচ থেকে বলতে শুরু করলো। তখন বলছি না তোমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, সেগুলো শুনতে চাইছি আর কি। না মানে জেনে আর কি করবেন? পূরণ করার চেষ্টা করব। না থাক, আপনাকে পূরণ করতে হবে না। তাও বলো শুনি কি স্বপ্ন? না মানে স্যার, বিয়ে করব, তারপর আমার ছেলে মেয়ে হবে, তারপর তারা বড় হয়ে তাদেরকে বিয়ে দিব, তাদের বাচ্চা হবে, আমার নাতি নাতনি, তাদের সাথে আমি খেলবো, এই আর কি। রাজ গাড়ি ড্রাইভ করা বন্ধ করে নীলান্তিকার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এইটুকু বয়সে কারো এমন স্বপ্ন হয় রাজের জানা ছিল না, আর এই স্বপ্ন নিজে পূরণ করার কথা তাকে বলেছে। ভাবতে রাজে কেমন জানি লাগছে। নীলান্তিকার থেকে চোখ ফিরিয়ে আবার ড্রাইভ করতে শুরু করলো। নীলান্তিকাকে তার বাসায় পৌঁছে দিয়ে রাত চলে গেল। পরের দিন কলেজে নীলান্তিকা তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তার মধ্যে রানী উঠে বলল, এই তোদের মনে আছে পরশু কি? কি আবার? শুক্রবার, তুই জানিস না? তুই কি কখনো কোনো বিষয় নিয়ে সিরিয়াস হতে পারিস না? আরে জানি বাবা, পরশু আমাদের রানীর জন্মদিন। তোর মনে আছে নীলান্তিকা? এই দিনটা কি ভোলার মতো নাকি? সবাই আজ বাসায় চলে আসবি, বাসায় পার্টি হবে। সবাই অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিচ্ছে। রাজ দূর থেকে নীলান্তিকার দিকে তাকিয়ে আছে। নীলান্তিকার স্বপ্নগুলোর কথা মনে করে নিজে নিজেই হাসছে। ক্লাসের সময় হয়েছে, সবাই ক্লাসে চলে গেল। নীলান্তিকা ক্লাসে ঢুকে পেছনে গিয়ে বসলো। রাজ ক্লাসে এসে সবার মাঝে তার চোখ দুটি নীলান্তিকাকে খুঁজছে। তারপরে নীলান্তিকা ক্লাসে মন না দিয়ে গল্প করছে, যেটা রাজের মোটেও পছন্দ না। মিস নীলান্তিকা, এখানে কি করছেন? স্যার পড়ছিলাম। মিথ্যা বলবে না। সরি স্যার, আসলে রানীর সাথে কথা বলছিলাম। এটা ক্লাস, কোনো গল্প করার জায়গা না। ক্লাস করতে ইচ্ছা হলে করবেন, আর না হলে বাইরে চলে যাবেন। নীলান্তিকা মন খারাপ করে সামনে গিয়ে বসে পড়লো। নীলান্তিকার মন খারাপ দেখে রানী পাশ থেকে বলল, কি রে, তুই এইভাবে বসে আছিস কেন? তোর ভাই অ্যানাকন্ডার জন্য। ভাইয়া আবার কি করলো? ক্লাসে সবার সামনে আমাকে অপমান করলো, দেখলি? বুঝেছি, তোকে যত তাড়াতাড়ি সম্ভব পাবনায় পাঠাতে হবে। তার আগে তোকে আমি কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলবো। আপনার কোপানো শেষ হলে দয়া করে ক্লাসে মন দেন, না হয় ক্লাস থেকে বেরিয়ে যান। কিসের মানে আমি মনোযোগী হয়ে ক্লাস করব। ভালো। কলেজ ছুটির পর সবাই বাসায় চলে আসলাম। তারপরের দিন বিকালে রানীর জন্মদিনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে নীলান্তিকা। একটা নীল ড্রেস পরেছে, চুলগুলা খোলা রেখেছে। নীলান্তিকা আয়নায় তাকিয়ে নিজেকে মুগ্ধ নয়নে দেখছে। আজ যে কোনো ছেলে তার জালে ফেসে যাবে। অসম্ভব সুন্দর দেখাচ্ছে। নীলান্তিকা তৈরি হয়ে রানীর বাড়িতে চলে গেল। বাড়িতে এখনো তেমন মেহমান আসেনি, শুধুমাত্র তার বন্ধুরা এসেছে। কি রে রানী, এখনো পার্টি শুরু হয়নি কেন? পার্টি তো সন্ধ্যায় শুরু হবে। তাহলে আমাদের এত তাড়াতাড়ি আসতে বললি কেন? আজকে ওর জন্মদিনে এমন কথা বলতে পারলি? বাদ দে তো, ও কখনো চেঞ্জ হবে না। নীলান্তিকা, তুই 2 মিনিট চুপ করে বস, আমি এক্ষুনি আসছি। রাজ রানীর রুমের দিকে যাচ্ছিল। নীলান্তিকার গলার আওয়াজ শুনে উপর থেকে মুগ্ধ নয়নে নীলান্তিকার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে এত সুন্দর হতে পারে, সেটা তাকে না দেখলে হয়তো জানা হতো না। তার সেদিকে লক্ষ্য না থাকলেও রানী বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করেছে। ভাইয়া, একটা কথা বলি? বল। কিভাবে বলি? দেখো, নীলান্তিকা হয়তো মেয়ে হিসেবে অনেক ভালো, ওর আচরণটা একটু অন্যরকম। আমাকে এগুলো কেন বলছিস? কারণ আমার মনে হয় তুমি নীলান্তিকাকে পছন্দ করো। কি বললি? তুই আবার বল। না কিছু না। এটা বলে রানী চলে যাচ্ছিল। ওই শুনে যা। দেখো ভাইয়া, আমার কোনো দোষ নেই, আমার যা মনে হয়েছিল তাই বলেছি। আমি সেটা বলিনি। তাহলে? আমি কি তোর বাথরুম যেতে পারি? আসলে আবির আমার বাথরুমে গেছে। যাও, এতে বলার কি আছে? ওকে। রাত চলে গেল। রানী নিচে নেমে দেখে নীলান্তিকা নেই। কিরে, নীলান্তিকা কোথায়? ওর পোশাকে জুস পড়ে গিয়েছে, তাই তোর বাথরুমে গেছে পরিষ্কার করার জন্য। মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। নীলান্তিকা বাথরুমের দরজা লক না করেই বাথরুমে ঢুকে পরিষ্কার করতে লাগলো। রাজ বাথরুমের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দরজাটা লক করে ফেললো। কারো আসার আওয়াজ শুনে তাকিয়ে দেখে রাজ নীলান্তিকার দিকে ফিরতেই নীলান্তিকা ভয়ে একটা চিৎকার দিতে লাগলো। রাজ এগিয়ে এসে হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। রাজের প্রচন্ড রাগ হচ্ছে। বাথরুমে কেউ দরজা খুলে যায়? রাগী গলায় বলল, চিৎকার করছো কেন? একে তো বাথরুমে দরজা খুলে রেখেছো, তার উপর আবার চিৎকার করছো। কি হলো, কথা বলছো না কেন? নীলান্তিকার ভয়ে চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। রাস্তাকে ছেড়ে দিল। সরি, আসলে দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। আমি ভেবেছিলাম জামাটা পরিষ্কার করব, আর রানীর ওয়াশরুমে কেউ আসে না। এভাবে চিৎকার দেয়া লাগলো কেন? কারণ আপনি খালি গায়ে।
এটা বলেই নীলান্তিকা তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসতে লাগলে স্লিপ কেটে রাজের উপর পড়ে গেল। এভাবে আচমকা নীলান্তিকা পড়তে রাজ তার বাহু ধরে জড়িয়ে ধরলো। নীলান্তিকার যায় যায় অবস্থা, লজ্জায় শেষ। রাজের থেকে নিজেকে ছাড়িয়ে কোনো রকম বেরিয়ে আসতে দেখে রানী দাঁড়িয়ে আছে। রাজ বাথরুমে দাঁড়িয়ে ভাবছে শুধুমাত্র গায়ে টি শার্ট নাই, তাই বলে কেউ এমন করে? নীলান্তিকাকে বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে রাজ দরজাটা লক করে ফেললো। রানী দেখে অবাক হয়ে বলল, ভেতরে কি ভাইয়া ছিল? তার মানে তুই আর ভাইয়া একসাথে বাথরুমে ছিলি? দেখছিস না, নাকি চোখে কাঠের চশমা লাগিয়ে রেখেছিস? এমন কিছু দেখবো সেটা ভাবিনি। নীলান্তিকা নিচে চলে গেল। রানীও পিছু পিছু গেল। মেহমান আসতে শুরু করলো। নীলান্তিকা বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। ততক্ষণ রাজ তৈরি হয়ে নিচে চলে এসেছে। রানীর চাচাতো ভাই আবির এগিয়ে এসে নীলান্তিকার সাথে কথা বলতে লাগলো। আমি আবির, আপনি? আমি এলিয়েন। ও আমার বান্ধবী নীলান্তিকা। নীলান্তিকা, উনি আমার চাচাতো ভাই আবির। তাহলে তো আমারও ভাই। এভাবে বলবেন না, এখানে লাগে। নীলান্তিকা আবিরের সাথে ও আমার অনেক বান্ধবী, হাসাহাসি করছে। নীলান্তিকা। রাত দূর নীলান্তিকা, থেকে তাকিয়ে উনি দেখছে আমার মেয়েটা চাচাতো ভাই রাজের আবির। একদম সহ্য অনিকা, হচ্ছে না। তুমি রাজ আবিরের দিকে নীলান্তিকা, এসে বলল, এখানে কি হচ্ছে? কেন? তোর স্টুডেন্টের সাথে পরিচিত ভাইয়া, হচ্ছি। এটা কি কেক কাটার হচ্ছে? সময় হচ্ছে, পরিচয় পর্ব শেষ হলে যাওয়া যাক। শিওর। রাজ সবাইকে ডেকে একত্রিত করলো। রানী কেক কেটে সবাইকে খাইয়ে দিল। নীলান্তিকাকে দেখে আবির তার দিকে এগিয়ে আসছে। আবিরকে এগিয়ে আসতে দেখে ঋতু ফিসফিস করে নীলান্তিকাকে বলল, আবির ছেলেটা অনেক কিউট, আমাকে পটিয়ে দে না প্লিজ। পটিয়ে দিলে আমাকে কি দিবি? তুই যা বলবি। কালকে আমাকে একটা ভালো রেস্টুরেন্ট নিয়ে গিয়ে খাওয়াবি, সাথে 1 সপ্তাহের ফুচকার ট্রিট। রাজি থাকলে বল। ওকে। কি কথা হচ্ছে আপনাদের মাঝে? তেমন কিছু না, প্ল্যান করছিলাম আর কি। কালকে একটা রেস্টুরেন্টে যাব। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? শিওর। থ্যাঙ্কস। নীলান্তিকা আবিরের সাথে অনেকটা ফ্রি ভাবে কথা বলছে। রাজ দাঁড়িয়ে দেখছে আর রাগে ফুলছে। ইচ্ছে তো করছে নীলান্তিকাকে কষে 2টা চড় মারতে। এত হাসি কিসের? কই, রাজের সাথে তো কখনো হেসে কথা বলে না। কালকে একবার কলেজে আসুক, 12টা বাজিয়ে ছাড়বে। এত হাসি কোথা থেকে আসে সেটাই এবার দেখবে। আবিরকে তো ইচ্ছে করছে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলতে। বাড়ির মেহমান বলে কথা, তাই কিছু করার নেই। রাজ অনেকক্ষণ সহ্য করে নীলান্তিকার দিকে এগিয়ে গেল। নীলান্তিকা, তোমার সাথে কিছু কথা ছিল। দেখেন স্যার, এটা আপনার কলেজ না, আমি আপনার স্টুডেন্ট না। আর আপনি টিচার না, হয়েছে? এবার চলো। কিন্তু স্যার কেন? কি কথা এখানে বল। এখানে বলার হলে ওকে এখান থেকে ডেকে নিয়ে যেতাম না। রাজ সবার সামনে থেকে নীলান্তিকার হাত ধরে টেনে নিয়ে গেল। সবাই রাজের এমন আচরণে কিছুটা অবাক হলো। এত হাসি কিসের? স্যার, আমি হাসলে কি দোষ? হাসলে দোষ সেটা কখন বললাম? তাই বলে এত হাসি? আসলে আবির ভাইয়া। চুপ! তোমাকে যেন নেক্সট টাইম আবিরের সাথে না দেখি। যতক্ষণ পর্যন্ত পার্টি শেষ না হয় ততক্ষণ তুমি আমার সাথে থাকবে। কিন্তু স্যার, সবাই তো ওখানে। জাস্ট শাট আপ। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার সাথে থাকবে মানে আমার সাথেই থাকবে। নীলান্তিকা রাজের পিছু পিছু হাঁটছে। অনেকে অনেক ধরনের মন্তব্য করছে, তাতে রাজের কিছু যায় আসে না। নীলান্তিকার ইচ্ছে করছে কিছুক্ষণ কান্না করতে, সাথে বজ্জার টেবিলটাকে কুপিয়ে কিমা বানাতে। নীলান্তিকা মনে মনে রাজ্যের গালাগালি দিয়ে রাজের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। পার্টি শেষ, মেহমানরা চলে যাচ্ছে। নীলান্তিকা যাওয়ার সময় হয়ে গেছে। আবির নীলান্তিকার কাছে এগিয়ে এসে বলল, নীলান্তিকা চলো, তোমাকে বাসায় পৌঁছে দেই। না, আমি একা যেতে পারবো। আপনি বরং ঋতুকে পৌঁছে দিন। অনেক রাত হয়ে গেছে, একা যাওয়াটা ঠিক হবে না। তোকে ওর চিন্তা করতে হবে না, আমি আছি, ওকে বাসায় পৌঁছে দেবো। তুই ঋতুকে ড্রপ করে দিয়ে আয়। ওকে। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। স্যার, আমি একা যেতে পারবো। আমি তোমাকে রিকোয়েস্ট করিনি, অর্ডার করেছি। নীলান্তিকা আর কথা না বাড়িয়ে রাজের সাথে চলে গেল। পুরো রাস্তায় রাজ আর চোখে নীলান্তিকাকে দেখছিল। নীলান্তিকার মন খারাপ, তাই সে চুপচাপ গাড়িতে বসে আছে। রাজ নীলান্তিকাকে বাসার সামনে ড্রপ করে চলে আসলো। রাতে রাজ নিজের রুমে বসে কাজ করছিল। আবির এসে পাশে বসলো। একটা কথা বলার ছিল। কি বলবি বল। কালকে আমি তোর সাথে কলেজে যেতে চাই। কেন? আসলে নীলান্তিকা মেয়েটা অনেক কিউট, সবার থেকে আলাদা। আমার না ওকে অনেক পছন্দ হয়েছে। কালকে কলেজে গিয়ে ওকে একটু পটানোর চেষ্টা করব, এই আর কি। প্লিজ কালকে আমাকে কলেজে নিয়ে যাবি? আমার কলেজে যাওয়া তো দূরের কথা, আশেপাশে যাওয়ার চিন্তাও করিস না। তুই তো দেখি না লাভ স্টোরি আর ভিলেন। কি বললি? লাভ স্টোরি? তোকে যেন নীলান্তিকার ধারে কাছে না দেখি, না হয় পা দুটো কেটে হাতে ধরিয়ে দিব।
মানে? মানেটা খুব সিম্পল, নীলান্তিকার থেকে যতটা দূরত্ব বজায় রাখবি তোর জন্য ততটাই ভালো। পরের দিন রাজ কলেজে গিয়ে দেখে এখনো নীলান্তিকা আসেনি। নীলান্তিকাকে কল করে, 2 বার রিং হওয়ার পর নীলান্তিকা কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? এখনো কলেজে আসোনি কেন? আমি পড়ালেখা করব না, কলেজেও আসবো না, আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে বলবো কেন? 10 মিনিটের মধ্যে যেন আমি তোমাকে কলেজে দেখি, না হয় না হলে কি করবেন? তোমার বাড়িতে গিয়ে তোমাকে কলেজে নিয়ে আসতে বাধ্য হব। আপনি 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 একটা... নীলান্তিকা কিছু বলার আগে রাজ ফোনটা কেটে দিল। বাধ্য হয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর একা একা বকবক করছে। বজ্জাত ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা আমার পিছনে কেন লেগেছে? আফ্রিকান গন্ডার অন্য কাউকে চোখে রাখে না? চোখে কি কাঠের চশমা লাগিয়ে রেখেছে নাকি? অনেক সহ্য করেছি, আর না, এবার পুলিশ কেস করব ডাইনোসরটার নামে। লাল বাদরটাকে এবার বুঝাবো নীলান্তিকা কি জিনিস। মুখ পোড়া হনুমান, ডাইনোসর কোথাকার। আপনি ডাইন কি? বজ্জাত মেয়ে, এই লেখাপড়া করিস? ডাইন মানে কি এটা বুঝিস না? স্কুলে তোদের কি শিক্ষা দেয়? স্কুলে তো এগুলো শিক্ষা দেয় না, তাই জানি না। তুমি বলো না ডাইন কি? ডাইন হচ্ছে পুরুষ লিঙ্গ, ডাইনি হচ্ছে মহিলা লিঙ্গ, বুঝলি? নীলান্তিকার আগে গজগজ করে কলেজে গিয়ে ক্লাসে বসে পড়লো। ক্লাস শুরু হয়ে গেছে। কয়েক ঘন্টা যাওয়ার পর রাজ ক্লাস নিতে আসলো। কালকে নীলান্তিকার প্রতি রাগটা রাজের এখনো রয়ে গেছে। ক্লাসে এসে আগে নীলান্তিকাকে দাঁড় করালো। মিস নীলান্তিকা, আপনাকে যে 3 চ্যাপ্টার পড়া দিয়েছিলাম সেগুলো কমপ্লিট হয়েছে? স্যার, 2 অধ্যায় শেষ করেছি। সারাদিন বাসায় কি এমন করেন, মাত্র 3 চ্যাপ্টার পড়া কমপ্লিট করতে পারেননি? শুনেন, পড়া যেহেতু কমপ্লিট করতে পারেননি তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। যে 1 চ্যাপ্টার বাকি আছে সেটা আজকের মধ্যে আমাকে কমপ্লিট করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আমার পড়া কমপ্লিট না হয় ততক্ষণ এক পায়ে কানে ধরে দাঁড়িয়ে থাকবেন। নীলান্তিকা ক্লাসের সামনে এক পায়ে দাঁড়িয়ে কানে ধরে পড়তে শুরু করলো। আজকে তাকে যে কোনো মূল্যে এই অধ্যায় শেষ করতে হবে। অ্যানাকন্ডাটাকে দেখিয়ে দেবে নীলান্তিকা যে ও পারে না এমন কোনো কাজ নেই। কিছুক্ষণের মধ্যে নীলান্তিকা অধ্যায়টা শেষ করে রাজের কাছে পড়া দিয়ে বসে পড়লো। রাজ কিছুটা অবাক হলো, যে মেয়ে 2 দিনে 1 চ্যাপ্টার কমপ্লিট করতে পারে না, মাত্র 10 মিনিটে কিভাবে পড়লো? গন্ডারটার সামনে পড়া বলতে পেরে নীলান্তিকার মন একদম শান্তি হয়ে গেছে। কলেজ ছুটির পর নীলান্তিকা সবার সাথে আড্ডা দিয়ে ঋতুর সাথে রেস্টুরেন্টে চলে গেল। ঋতু আর নীলান্তিকা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছিল। রেস্টুরেন্টের সামনে গিয়ে রাজ গাড়ি নিয়ে যাওয়ার সময় নীলান্তিকাকে দেখে গাড়ি সাইড করে নামতে দেখে আবির তাদের দিকে এগিয়ে যাচ্ছে। রাজের রাগ সপ্তম আসমানে উঠে গেল। কালকে নীলান্তিকাকে বলেছে আবিরের সাথে যেন আর না দেখে, কিন্তু আজকে আবার সাহস হয় কি করে রাজের কথা অমান্য করার? রাজ এগিয়ে গিয়ে নীলান্তিকাকে পেছন থেকে ডাক দিল। এমন আচমকা ডাকে পেছনে তাকিয়ে দেখে রাজ। এই 2 দিনের রাজের বিহেভিয়ারে নীলান্তিকা প্রচন্ড রেগে আছে। কিছু বলবেন? কালকে পার্টিতে কিছু বলেছিলাম, তোমার হয়তো মনে নেই। মনে আছে, ভোলার মতো কিছু নেই। তাহলে এখানে কি করছো? সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে কেন বলবো? কি বলছো ভেবে বলছো তো? আমি ভেবে চিন্তে বলছি। এখানে এটা আপনার কলেজ না, আমি আপনার স্টুডেন্ট না, আপনি আমার টিচার না, তাই আমি আপনার কথা মানতে বাধ্য নই। তুমি কি বুঝতে পারছো কত বড় ভুল করছো? আমি ভুল করি আর যাই করি এটা আপনার ব্যাপার না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। আপনি রানীর ভাই হতে পারেন, কিন্তু আমার না। আর আপনার মতো শয়তানকে আমি কখনো ভাই বানাতে যাবো না। এখন তোমার সাথে যেটা হবে সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। কানে ধরে দাঁড় করে রাখবেন, এটাই তো? রাজ কিছুক্ষণ আগুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিছু না বলে চলে গেল। ঋতু ভয় ভয় বলল, তুই এভাবে স্যারের সাথে কথা বলতে গেলি কেন? দেখছিস না অ্যানাকন্ডাটা কালকে থেকে আমার পেছনে কিভাবে লেগে আছে? তাই বলে এভাবে স্যারের সাথে কথা বলবি? না জানি স্যার তোকে কি শাস্তি দেয়, আল্লাহ জানে। রাজের সাথে তোমার এভাবে কথা বলা ঠিক হয়নি। ওর যা পরিমাণ রাগ। লাল বাদরের কথা শেষ হলে আমরা কি ভেতরে যেতে পারি? 3 জনে খাওয়া শেষে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে। ঋতু পছন্দ অপছন্দ মূল্য আবিরের সাথে শেয়ার করছিল। প্রায় 15 মিনিট পর রাজ রেস্টুরেন্টে ফিরে এসে সবার সামনে থেকে নীলান্তিকার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার, কি করছেন? আমার হাত ছাড়েন, হাত ছাড়েন বলছি। রাজ কিছুই বলছে না। নীলান্তিকাকে টেনে নিয়ে গাড়িতে গিয়ে বসিয়ে দিল। ভয়ে নীলান্তিকার কলিজা শুকিয়ে গেছে। তার মনে মনে ভাবছে, না জানি ডেভিল আমাকে এখন নিয়ে গিয়ে মেরেই ফেলে না কি করে। তার আগে আমি বরং ডেভিলকে পটানোর চেষ্টা করি। স্যার,
আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো আপনার সাথে এমন ভাবে কথা বলবো না। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। ওই মুখপুর আবিরের সাথে কখনো কথা বলবো না। আমি ভেবেই নিয়েছি, আবির ভাইয়া কেন, আমার নিজের ভাইয়ের সাথে আমি কথা বলবো না। এবার আমাকে ছেড়ে দেন প্লিজ। সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। স্যার বোঝার চেষ্টা করেন, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। আর আমি তো আপনার ছোট বোনের মতো। রানী যেমন আপনার ছোট বোন, আমিও আপনার তেমন ছোট বোন। প্লিজ স্যার, আমাকে নিজের বোন মনে করে মাফ করে দেন। কি বললে তুমি? না মানে ছোট বোনের মতো আর কি। রানী আমার বান্ধবী, আর বান্ধবী মানে বোন। রানী যদি আপনার বোন হয় তাহলে আমিও আপনার ছোট বোন, তাই না? আর একটা আজে বাজে কথা বললে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। ফাজিল মেয়ে, নিজেকে আমার বোন ভাবলে এমন অবস্থা করবো যে মুখ থেকে কখনো কথা বের হবে না। হোয়াট? কিছু না। নীলান্তিকা ধমক খেয়ে ভয়ে ভয়ে চুপ হয়ে গেল। রাজ গাড়িটা একটা শপিং মলের সামনে নিয়ে থামালো। নীলান্তিকার হাত ধরে শপিং মলে গিয়ে অনেকগুলো শপিং করেছে। এক মুহূর্তের জন্য নীলান্তিকার হাত ছাড়ছে না। আর নীলান্তিকা আবুলের মতো দাঁড়িয়ে দেখছে। শপিং শেষে গাড়িতে বসে নীলান্তিকাকে বলল, স্যার এগুলো কিসের শপিং? বিয়ে। আপনি কি কারো বিয়েতে যাচ্ছেন? আমার। স্যার আমি এবার বুঝতে পারছি আসল বিষয়টা কি। কি? আপনি একটা মেয়েকে ভালোবাসেন, কিন্তু আঙ্কেল আন্টিকে ভয়ে বলতে পারছেন না। আপনি এখন মেয়েটাকে বিয়ে করবেন, আর সাক্ষী হিসেবে আমার সাইন নিবেন। পরে আঙ্কেল আন্টির সামনে আমাকে দোষী করবেন, তাই তো? রাজ নীলান্তিকার কথার কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হাসি দিল। নীলান্তিকা ভাবছে এই সুযোগে যদি ডেভিলকে পটাতে পারি ক্লাস আর এর সমস্যা হবে না। স্যার আপনি চিন্তা করবেন না, আমি আঙ্কেল আন্টিকে পটাতে পারবো। আপনি নিঃসন্দেহে বিয়ে করেন, আর কেউ আপনাকে সাপোর্ট করুক আর না করুক, আমি আপনাকে সাপোর্ট করব। নীলান্তিকা খুশিতে 7 আসমানে পৌঁছে গেছে। একবার যদি ডেভিল বিয়ে করে তাহলে সারাক্ষণ নিজের বইয়ের চিন্তা মাথায় থাকবে। কিন্তু কোনো কৈতরীর কপালে জানি পশ্চাৎটা আছে আল্লাহ জানে। বেচারি জীবনটা অ্যানাকন্ডা তেজপাতা করে ছাড়বে। নীলান্তিকা কথাগুলো ভাবতে ভাবতে একটা বাসার সামনে গাড়িটা থামলো। নীলান্তিকা গাড়ি থেকে নেমে ভেতরে যেতে বলল, স্যার আমি বউ দেখে আসি। নীলান্তিকা ভেতরে চলে গেল। রাজগাড়ি থেকে শপিং গুলো নিয়ে বাসার ভেতরে চলে আসলো। বাসার ভেতরে একটা ছেলে আর একটা মেয়ে আর একজন বৃদ্ধ মহিলা। নীলান্তিকা ভেবে নিল মেয়েটি হয়তো রাজের হবু বউ। নীলান্তিকা মেয়েটির কাছে গিয়ে বলল, আপনার নাম কি? অনিকা। তুমি নীলান্তিকা, রাইট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? আপনার জন্য আমি আজকে বড় বিপদ থেকে বেঁচে গেছি। তবে আপনার জন্য একটু কষ্ট হচ্ছে বটে। তোমার কষ্টটা কমানোর ব্যবস্থা হয়েছে। এখন এগুলা পরে তৈরি হয়ে এসো, এক্ষুনি কাজই চলে আসবে। স্যার আমি তো ভালো সাজাতে পারি না। একটা কাজ করেন, আপনি বরং পার্লার থেকে আপুকে সাজিয়ে নিয়ে আসেন। নীলান্তিকার কথা শুনে সবাই অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। অনিকা বলল, ভাইয়া এটা কি হচ্ছে? আপু আপনি স্যারকে ভাইয়া বলছেন কেন? কারণ অনিকা আমার বন্ধুর ছোট বোন, তাহলে আমারও ছোট বোন, তো অবশ্যই আমাকে ভাইয়া বলবে, তাই না? তাহলে কাকে তৈরি হতে বলছেন? তোমাকে। মানে? মানেটা খুব সিম্পল, আমরা বিয়ে করছি। নীলান্তিকা যেন হতভম্ব হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। রাস্তার সাথে এমন কিছু করবে কখনোই ভাবেনি, কিন্তু এখন কি করবে? যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। নীলান্তিকা একটা এক পা করে পিছিয়ে একটা দৌড় দিতে লাগলো। তার আগে রাস্তার হাত ধরে ফেললো, শপিং ব্যাগ গুলো এগিয়ে দিয়ে বলল, এখান থেকে পালানোর বৃথা চেষ্টা না করে তৈরি হয়ে এসো। স্যার প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, আমার সাথে এমন করবেন না। সরি, সেটা আর সম্ভব না। স্যার আপনার আমার মধ্যে অনেক তফাৎ। আমি এখনো অনেক ছোট, আপনি অনেক ভালো মেয়ে পাবেন। আমাকে যদি শাস্তি দিতে হয় আপনি অন্য কোনো উপায় দেন। এখন শুধু রেজিস্ট্রি হবে, তোমার 18 বছর পূর্ণ হওয়ার পর বিয়ে। আর তোমার বকবক শোনার মতো মুড এখন আমার নেই। জাস্ট 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে এসো। স্যার আমি মরে গেলেও আপনার মতো অ্যানাকন্ডাকে কখনো বিয়ে করব না। তুমি এটা করতে বাধ্য। আপনি আস্ত আফ্রিকান গন্ডার, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, খালের কালো কুমির, বিলের জলহস্তি, বনের মহিষ, আরো যেন কি আছে। উফ, ডাইনোসর, মুখ পুরা হনুমান, লাল বাদর, পচা আলু, কালো পিঁপড়া। দ্যাটস ইট। স্যার আমার মনে হয় আরো আছে। সেগুলো না হয় পরে বলো, এখন তৈরি হয়ে এসো। স্যার আমার একটা কিডনি নাই, আমি কখন মরে যাই ঠিক নাই।
পরে কিন্তু আমার আত্মা শ্যাওড়া গাছের সাদা পেতনি হয়ে আপনাকে মেরে ফেলবে। তোমার যদি 2টা হাত, 2টা পা, 2টা কিডনি, 2টা চোখও না থাকে, তাও তোমাকে আমি আজকেই বিয়ে করব। এখন আর একটা কথা না বাড়িয়ে তৈরি হয়ে এসো, না হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না। অনিকা, ওকে তৈরি করে নিয়ে আসো। অনিকা নীলান্তিকাকে একটা রুমে নিয়ে বৌসাজি তৈরি করছে। নীলান্তিকা কান্নাই করে চলেছে, সাথে সাথে রাজের 14 গোষ্ঠী উদ্ধার করছে। রাজ একটা অফ হোয়াইট রঙে শেরওয়ানি পরেছে, কাজে চলে এসেছে। নীলান্তিকা আর রাজের বিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে দেখে নীলান্তিকা মাত্র 16 বছরের মেয়ে। এই বিয়ে হবে না, মেয়ের বয়স কম, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কাজীর কথা শুনে নীলান্তিকা যেন নিজের প্রাণ ফিরে পেল। কাজী আঙ্কেল, এই বজ্জাতটা আমাকে জোর করে বিয়ে করার জন্য এখানে নিয়ে এসেছে। তুমি চিন্তা করো না মা, আমি এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। রাজ পেছন থেকে একটা রিভলভার বের করে কাজীর মাথায় ঠেকিয়ে দিল। রিভলভার দেখে নীলান্তিকার কাজী দুজনের কলিজা শুকিয়ে গেছে। নীলান্তিকা ভয়ে ভয়ে বলল, স্যার আপনি বলেন কোথায় সাইন করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। গুড। কাজী তাড়াতাড়ি ওদের বিয়ে পড়িয়ে দিয়ে নিজের প্রাণ নিয়ে পালিয়ে গেল। বিয়েটা হয়ে গেল। রাজ নীলান্তিকাকে বিয়ের অভিনন্দন জানিয়ে সবাইকে রুম থেকে বেরিয়ে গেল। নীলান্তিকা করুণ দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলল, স্যার বাসায় সবাই মনে হয় আমার জন্য টেনশন করছে, আমাকে বাসায় যেতে দেন প্লিজ। রাজ নীলান্তিকার কথার কোনো তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে গেল। রাজকে এভাবে এগিয়ে আসতে দেখে নীলান্তিকা ভয়ে পিছপা হতে হতে বলল, স্যার আমাকে মারবেন না, আমি আমার মা বাবার বড় মেয়ে, আমাকে যদি মেরে ফেলেন আমার বাবা আপনার নামে পুলিশ কেস করবে, দেখে নিন স্যার প্লিজ। আর এক পাও এগোবেন না, না হয় আমার আত্মা শ্যাওড়া গাছের সাদা পেতনি হয়ে আপনাকে মেরে ফেলবে। রাজ এগিয়ে এসে নীলান্তিকাকে একটানে বাম হাতে নিজের বাহু ধরে চেপে ধরে। নীলান্তিকা মাথা নিচু করে রাজের বুকের সাথে মিশে আছে। ভয়ে তার কলিজা শুকিয়ে গেছে, না জানি শয়তান এখন তার সাথে কি করে। রাজ ডান হাতে নীলান্তিকার মুখটা উঁচু করে বলল, তখন কি যেন বলছিলে? স্যার আমার মাথায় একটু সমস্যা আছে। আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর দাও। স্যার আমি মরে গেলেও আপনার নামে পুলিশ কেস করব না, আমার আত্মাও আপনাকে মারবে না, আমি আর জীবনেও আপনার সামনে আসবো না, আমি সারা জীবন এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো, তবু আমাকে মাফ করে দেন স্যার প্লিজ। আমি রেস্টুরেন্টের কথাগুলো বলছি। কি? এটাই যে তোমার উপর আমার কোনো অধিকার নেই, তাই না? এখন দেখো, তোমার উপর আমার থেকে বেশি অধিকার আর কারো নেই, হয়তো তোমার মা বাবারও নেই, আর অন্য কারো তো দূরের কথা। একটা কথা সবসময় মনে রাখবে, তোমার উপর শুধুমাত্র আমার অধিকার, আর কারো না। শুধুমাত্র অধিকার খাটানোর জন্য বিয়ে করেছেন? নীলান্তিকার এমন প্রশ্নে রাজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আচমকাই ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, জামা কাপড় চেঞ্জ করে আসো। কেন? বাসায় যাবে না নাকি এখানে থাকার প্রিপারেশন নিচ্ছ? নীলান্তিকা বাসার নাম শুনে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে এসেছে। রাজ নীলান্তিকাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, কালকে কলেজে যেতে যেন লেট না হয়। নীলান্তিকা কিছু না বলে বাসার ভেতরে চলে গেল। সন্ধ্যার পর বাসায় ফেরার কারণে তার আম্মু অনেক প্রশ্ন করছে। তুই কোথায় উধাও হয়ে গেলি? তোর ফোন বন্ধ কেন? কত টেনশন হচ্ছিল জানিস? আম্মু আমার ভালো লাগছে না, তুমি যাও তো এখান থেকে। কি হয়েছে বলবি তো? বলছি তো, বিরক্ত করো না। নীলান্তিকার আম্মু চলে গেলেন। পরের দিন কলেজে গিয়ে দেখে নীলান্তিকা এখনো আসেনি। নীলান্তিকাকে কল করেছে 2 বার, রিং হওয়ার পর ফোন বন্ধ করে দিয়েছে। রাজের মেজাজটাই খারাপ হয়ে গেছে। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি। রাজ গাড়ি নিয়ে নীলান্তিকার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগলো। তানিশা দেখ তো কে এসেছে। যাচ্ছি। নীলান্তিকা বাসার মেইন ডোর খুলে দেখে রাজ দাঁড়িয়ে আছে। কে এসেছে? শয়তান, না মানে অ্যানাকন্ডা। কি যাতা বলছিস? কলেজের টিচার এসেছে। 2 মিনিটের মধ্যে তৈরি হও কলেজে যাওয়ার জন্য, আমি বাইরে ওয়েট করছি। স্যার আমার শরীর ভালো না, আজকে কলেজে যাব না, আপনি চলে যান। রাজ দরজায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ নীলান্তিকার দিকে তাকিয়ে রইল। নীলান্তিকাকে না নিয়ে সে কলেজে যাবে না। কিছু একটা ভেবে বলল, ঠিক আছে চলে যাব, তাই বলে আমাকে ভেতরে বসতে বলবে না? আমার শ্বশুর বাড়ি বলে কথা, আর আমার শাশুড়ি মা কোথায়? ওনার সাথে তো আমার পরিচয়টা হয়নি। স্যার প্লিজ। কি? আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি যাওয়ার জন্য, আপনি আম্মুকে কিছু বলবেন না। ওকে। নীলান্তিকা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে এসে দেখে তার আম্মুর সাথে রাজ অনেকটা ফ্রি ভাবে কথা বলছে। নীলান্তিকা ভাবছে, না জানি শয়তান তার মায়ের কাছে সব সত্যি বলে দিয়েছে কিনা। নীলান্তিকাকে দেখে রাজ বলল, এখন যাওয়া যাক। নীলান্তিকা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল।
রাজ এগিয়ে গিয়ে নীলান্তিকার জন্য গাড়ির দরজাটা খুলে দিল। নীলান্তিকা গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লো রিক্সার জন্য। রাজ গিয়ে তার হাত ধরে গাড়ির কাছে এনে বলল, মাঝ রাস্তায় কেন দাঁড়িয়েছো? রিক্সার জন্য। আমার গাড়ি থাকতে তুমি রিক্সায় করে যাবে? স্যার, আমি সবসময় রিক্সা করেই যাই। ঠিক আছে, আজকে থেকে আমার সাথে যাবে। স্যার, আপনার সাথে গাড়িতে গেলে মানুষ কি ভাববে? মানুষ যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু স্যার। গাড়িতে বসো। নীলান্তিকা কিছু না বলে গাড়িতে উঠে বসলো। রাজ গাড়ি ড্রাইভ করছে আর চোখে নীলান্তিকাকে দেখছে। নীলান্তিকা মুখ ফুলিয়ে বসে আছে। ভালোই লাগছে রাজের। ইচ্ছে করছে নীলান্তিকাকে ভালোবাসার পর সে একটু ছুঁয়ে দিতে। নীলান্তিকা মনে মনে রাজের গোষ্ঠী উদ্ধার করছে। কলেজে পৌঁছে নীলান্তিকা তার বন্ধুদের কাছে চলে গেল। ঋতু নীলান্তিকাকে দেখে বলল, কালকে স্যার তোকে কোথায় নিয়ে গেছে রে? মানে কোন স্যার? ওই কন্ডাক্টর কথা একদম আমার সামনে নিবি না। তুই কি ভাইয়ার কথা বলছিস? তোর ভাই নাইজেরিয়ান অ্যানাকন্ডা, ডাইনোসরটার কথা বলছি। এইসব বাদ দিয়ে বল না, স্যার তোকে কোথায় নিয়ে গেছে? বিয়ে করতে। সবাই একসাথে নীলান্তিকার দিকে তাকিয়ে বলে উঠলো, হোয়াট? এই, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কি যাতা বলছিস? আরে ও তো আগে থেকে পাগল, তুই জানিস না? ওই কুত্তি, তুই কি বলতে চাস? বলছি, তোর মতো পাগল ছাগলকে স্যার কেন বিয়ে করতে যাবে? স্যারের জন্য কি মেয়ের অভাব পড়েছে নাকি যে তোর মতো এলিয়েনকে স্যার বিয়ে করতে যাবে? কুত্তি, বচ্চাত মেয়ে, লাল পিঁপড়া, উগান্ডা কোথাকার, সবসময় আমার পিছনে লেগে থাকাই, তাই না? ওই কুত্তি ভালো হচ্ছে না কিন্তু। এই, তোর প্লিজ চুপ কর, এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলছে। দেখছিস না রাক্ষসীটা কি করছে? তোকে তো আমি পরে দেখে নিব। নীলান্তিকা, বল না প্লিজ। নীলান্তিকা মনে মনে ভাবছে, এখন যদি গন্ডার আর তার বিয়ের কথা সবাই জেনে ফেলে তাহলে আরো বিপদে পড়বে। অ্যানাকন্ডার থেকে পেছন ছোটানোর জন্য জিরাফটার গলা একটা জিরাফে ঝুলে দিতে হবে। জলহস্তির বিয়ের জন্য এখন রানীকে পটাতে হবে। না মানে তখন বলছিলাম যে লাল বাদরের গলায় একটা কালো বাদর ঝুলিয়ে দে। মানে? আমি বলতে চাইছি যে স্যারের তো বিয়ের বয়স হয়েছে, ওনাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দে। ভাইয়ার বিয়ে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? দেখ, গন্ডারটা শুরু থেকেই আমাদের পেছনে লেগে আছে। আর গন্ডারের যে পরিমাণ রাগ আর আমাদের উপর যেভাবে শয়তান রূপে অত্যাচার করে, আমার মনে হয় যদি অ্যানাকন্ডাটা বিয়ে করে তাহলে আমাদের পিছনে আর এভাবে লেগে থাকবে না। বোন, তুই আমাদের এই উপকারটা কর প্লিজ। হ্যাঁ রে, এলিয়েনটা ঠিক বলেছে। আমি যদি ভাইয়াকে বিয়ের কথা বলি, ভাই আমাকে আস্ত গিলে খাবে। আঙ্কেল আন্টিকে তো বলবি, তাদেরকে তো আর খাবে না। তুই বলে দেখ কি হয়। অবশ্য তুই ঠিক বলছিস, বাবাকে বলে দেখি বাবা কি বলে। সবাই মিলে আড্ডা দিচ্ছিল, তখন আবির এসে পেছন থেকে নীলান্তিকাকে ডাক দিল। হাই নীলান্তিকা। নীলান্তিকা পেছনে ফিরে তাকিয়ে দেখে আবির। কালকের কথাটা মনে করে আবিরকে কিছু না বলে এক দৌড়ে 3 তলায় ক্লাসরুমে চলে গেল। সবাই অতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। ক্লাসের সময় হয়ে গেছে, সবাই ক্লাসে এসে বসে পড়লো। তুই এভাবে দৌড়ে আসলি কেন? দেখছিস না কালকে মুখ পোড়া আবিরের সাথে দেখে অ্যানাকন্ডাটা কি করলো? কি করেছে এটাই তো বললি না। তুই তো কথাই বলবি না। এমন বজ্জাত শয়তান মার্কা অ্যানাকন্ডা ভাই রেখে দিয়েছিস। আমি হলে তো কবে কুচি কুচি করে রান্না করে খেয়ে ফেলতাম। আমি একটা কথা বুঝতে পারছি না, স্যার তোর সাথে এমন কেন করছে? আমিও বুঝতে পারছি না। আমি তো ওর কোনো ক্ষতিও করিনি। রাজ ক্লাস নিতে এসেছে। নীলান্তিকা একবারের জন্য রাজের দিকে তাকাচ্ছে না। এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করেছে রাজ। ক্লাস শেষ করে রাজ অফিস কক্ষে চলে গেল। অফিস কক্ষে একা একা বসে আছে। এই মুহূর্তে নীলান্তিকাকে তার খুব প্রয়োজন। অফিস কক্ষ থেকে বেরিয়ে দেখে নীলান্তিকা বাইরে দাঁড়িয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে। নীলান্তিকাকে কল করে বলল, একটু অফিস কক্ষে আসো তো। কেন স্যার? আমি তো আজকে কোনো অন্যায়। নীলান্তিকা কিছু বলার আগেই রাজ কল কেটে দিল। নীলান্তিকা করুণ গলায় রানীকে বলল, রানী প্লিজ আমার সাথে একটু আয়। কোথায়? অ্যানাকন্ডাটা এখন অফিস কক্ষে যেতে বলেছে। বোন, তোকে ডাকছে, তুই যা, আমাকে তো আর ডাকেনি। বজ্জাত মেয়ে হয়েছিস, বজ্জাত শয়তান ভাইটার মতো। যা, তোর যেতে হবে না। নীলান্তিকা রেগে একাই চলে গেল। অফিস কক্ষে গিয়ে ভয়ে মাথা নিচু করে বলল, স্যার কেন ডেকেছেন? নিজের বউকে কেন ডাকে জানো না? কে? কেন? ভাবছি বউটার সাথে একটু রোমান্স করব। স্যার দেখেন, এটা কিন্তু ঠিক না। এটা আপনার কলেজ হতে পারে, তাই বলে আমার সাথে যা ইচ্ছা তাই করবেন নাকি? নীলান্তিকা ভয়ে পিছপা হতে লাগলো।
হতে হতে দেয়ালের সাথে লেগে গেল। রাজ নীলান্তিকার অনেকটা কাছে গিয়ে একটা হাত দেয়ালে রাখলো। নীলান্তিকা ভয় মাথা নিচু করে আছে, চুলগুলো মুখের উপর পড়ে আছে। রাজ আলতো করে নীলান্তিকার মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরে কানে নিচে গুজে দিয়ে বলল, এখনো কিছু করিনি, তবে অনেক কিছু করার বাকি আছে। স্যার একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ান প্লিজ। আমার বউ, আমার যা ইচ্ছা তাই করতে পারি। মানে তোমার স্বপ্নগুলো তো পূরণ করার দায়িত্ব আমার, তাই না? তার জন্য তোমার কাছে তো আসতেই হবে। একটু আধটু রোমান্সে আর কি হবে, অনেক কিছু করা লাগবে। আমি ভাবছি আমাদের একটু প্রাইভেসি দরকার, কি বলো? না বলেই নীলান্তিকার গালে আলতো করে একটা চুমু খেলো। রাজের স্পর্শে নীলান্তিকা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল। রাজ নীলান্তিকার এতটাই কাছে চলে এসেছে যে নীলান্তিকার স্পন্দনগুলো খুব জোরে ধকধক করছে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে। নীলান্তিকা বুঝতে পারছে না এখন অ্যানাকন্ডার হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। রাজ কিছু করার আগে নীলান্তিকা বলে উঠলো, স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলো। আপনাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে না। মানে আপনি একবার নিজের দিকে ভালোভাবে তাকান। আপনি কত শিক্ষিত, লম্বা, স্মার্ট। আপনার কথা বলার স্টাইল, আপনার পার্সোনালিটি একদম আলাদা। আপনি একজন প্রিন্সিপালের ছেলে, কলেজের টিচার। আপনার যোগ্যতা অনুসারে একটা ভালো মেয়েকে বিয়ে করা উচিত। আপনি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে তার স্বপ্নগুলো পূরণ করেন। আর আমি এতটুকু একটা পিচ্চি মেয়ে যার মাথায় গোবর ছাড়া কিছুই নেই। কথাগুলো বলেই রাজের দিকে তাকিয়ে দেখে রাজ আগুনের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নীলান্তিকার কথাগুলো শুনে রাজ এতটাই রেগে গেছে, রাগে চোখ দুটি লাল হয়ে গেছে। রাজের চোখ দুটি দেখে নীলান্তিকার ভয় কলিজা শুকিয়ে গেছে। এটা ভেবে যে এখন অ্যানাকন্ডা তার কি অবস্থা করবে। নীলান্তিকা রাজের থেকে দূরে সরার জন্য এক পা দুপা করে আস্তে পাশ কাটিয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে লাগলো। তার আগেই রাজ তার হাত ধরে ফেললো। এতক্ষণ কি বলছিলে? স্যার আমি কিন্তু আপনার ভালোর জন্য বলেছি, আমার কোনো দোষ নাই। জাস্ট শাট আপ। তোমার স্বপ্নগুলো পূরণ করার অধিকার শুধুমাত্র আমার, অন্য কারো চিন্তা কখনো ভুল করেও মাথায় আনবে না। তাহলে তোমার কি অবস্থা হবে সেটা কল্পনার বাইরে। আর অন্য কেউ যদি তোমার দিকে ভুলেও চোখ তুলে তাকায়, তার চোখ দুটো আমি তুলে ফেলবো। যাও, আমার মুডটাই খারাপ করে দিলে। তাহলে স্যার আমার মতো কৈতরীকে ছেড়ে দিলেই পারেন, অযথা আপনার জীবনে ঝামেলা বাঁধানোর কি দরকার। কি বললে? কিছু না বলেই এক দৌড়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে গেল নীলান্তিকা। রাতে রাজ বাসায় ফিরে খাবার খাওয়ার জন্য ডাইনিং এসে বসলো। রাজ, তোর সাথে একটু কথা ছিল। জি বাবা, বলো। তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই আমরা ভাবছি তোর বিয়ের কাজটা সেরে ফেলতে। বাবা আমি এখন বিয়ে করছি না, 2 বছর পরে চিন্তা করব। দেখ বাবা, আমাদের হাতে একটা ভালো মেয়ে আছে, মেয়েটা আমাদের পরিচিত, তুই না করিস না। রাজ ভাবছে হয়তো নীলান্তিকার কথা বলছে। রাজ মনে মনে অনেকটা খুশি হয়ে বলল, মেয়েটা কি নীলান্তিকা? না, ওর মামাতো বোন তানহা। আমি আপনাকে চিনি, তোমার সাথে ভালোই মানাবে। বাবা তোমাকে বিয়ের আইডিয়াটা কে দিয়েছে? কে আবার দিবে? আমি তোর বাবা, তোর ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার অধিকার আমার আছে। আমি যেটা বলছি তার উত্তর দাও। বাবা রে, আমার কোনো দোষ নেই, রনি বলছে। তুই কবে থেকে আমার ব্যাপারে এত চিন্তা করতে শুরু করলি? না মানে ভাইয়া, আমি ভাবছিলাম। তোর মাথায় আমার বিয়ের ব্যাপারটা কে ঢুকিয়েছে? আমি নিজে থেকেই বলেছিলাম। সত্যি বল। নীলান্তিকা সকালে বলছিল। রাজ রেগে খাবার টেবিল থেকে উঠে পড়লো। প্রচন্ড রাগ হচ্ছে নীলান্তিকার উপর। সামনে পেলে ফাজিল মেয়েটাকে একটা আছাড় মারতো। নিজের স্বামীর জন্য অন্য একটা মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কেউ এমন করে? কালকে কলেজে গেলে মজা বুঝাবে। নীলান্তিকা নাস্তার টেবিলে বসে ভাবছে, কলেজে গেলে আবারও শয়তানের মুখোমুখি হতে হবে। না গেলেও নিস্তার নাই। এখন শয়তানের থেকে কিভাবে বাঁচা যায়? এমন কিছু করতে হবে যেন শয়তান নিজ থেকে তাকে ছেড়ে দেয়। কিন্তু কি, সেটা না হয় পরে ভাবা যাবে। নাস্তা না করে কি ভাবছিস? ভাবছি আজকে কলেজে যাব না। আপনি, তুমি এত পড়াশোনা কিভাবে হলে? একদম চুপ, বচ্চাক মেয়ে। পড়াশোনা করে মনে হয় এমবিবিএস উকিল হবেন উনি। এমবিবিএস ডাক্তার হয়, উকিল না, এটাও জানো না? ফাজিল মেয়ে, আমার কথা নাক গলাচ্ছিস কেন? তুই আর মানুষ হইলি না, এলিয়ানই রয়ে গেলি। আচ্ছা মামুনি, এত পড়াশোনা করে কি করবে বলো তো? কয়দিন পরে বিয়ে করব, বাচ্চা কাচ্চা হয়ে যাবে। ধন্যিমা আর তার আম্মু ভেবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। তুই কি এখন বিয়ে করার জন্য লেখাপড়া ছেড়ে দিবি নাকি? আম্মু
এখন বিয়ে করব না। তারপরের দিন নীলান্তিকা কলেজে বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছিল। কোথায় রাজ নীলান্তিকার হাত ধরে নিয়ে গেল জানো। কি হলো স্যার, আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? বেশি কথা না বলে আমার সাথে চলো। নীলান্তিকা রাজের কোনো কথা না শুনে এক ঝটকায় হাত টান দিল আর বলল, অনেক হয়েছে, আর না স্যার, আর একটা কথা শুনেন, জোর করে ভালোবাসা হয় না। আমি আপনাকে কখনোই ভালোবাসি নাই, আর বাসবো না। আমি রাফিকে ভালোবাসি। সো আপনি আমাকে আর কখনো ডিস্টার্ব করবেন না, প্লিজ। উফ আল্লাহ, মিথ্যা বললাম, যেন এই যাত্রায় এই অ্যানাকন্ডার হাত থেকে বেঁচে যায়। কি বলছো তুমি? তুমি শুধু আমার বউ। আমি কারো বউ না, আর প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আমি আপনাকে বিয়ে করি নাই, আপনি করেছেন। সরি, আসলে তোমাকে একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম, তাই এমন করতাম। আচ্ছা, তুমি যতদিন চাইবে না আমি তোমার সাথে কথা বলবো না। ভালো থাকো, বাই। থ্যাঙ্কস বোঝার জন্য। আজ 7 দিন হলো রাজ নীলান্তিকার সাথে কোনো কথা বলে না, কল করে নীলান্তিকার খোঁজ খবর নেয় না, এমনকি নীলান্তিকার দিকে ভালোভাবে তাকায়ও না। নীলান্তিকা কলেজে এসে বন্ধুদের সাথে চুপচাপ বসে থাকে, আগের মতো বকবক করে না। আজও ব্যতিক্রম কিছু না। নীলান্তিকা বন্ধুদের সাথে বসে আছে, সবাই আড্ডা দিচ্ছিল। তখন রাজ গাড়ি নিয়ে কলেজে ঢুকলো। নীলান্তিকা তার গাড়ির দিকে তাকিয়ে রইলো। গাড়ি থেকে 2টা ছেলে আর 2টা মেয়ে নামলো। রাজ তাদের নিয়ে কলেজের ভিতরে চলে গেল। নীলান্তিকা রানীকে জিজ্ঞাসা করলো, রানী এরা কে? কারা? এই যে এখনই স্যার গাড়ি থেকে নামলো। ওরা ভাইয়ার ভার্সিটি লাইফের বন্ধু, বিদেশে একসাথে পড়াশোনা করেছিল। মেয়েগুলো বুঝি বন্ধু? যেমন আমি, রাতুল, ঋতু, তুই। নীলান্তিকা উঠে চলে এসেছে। রাত সবাইকে নিয়ে কলেজের পুরো অংশ ঘুরে ফিরে দেখাচ্ছে, সবার সাথে অনেকটা হেসে হেসে কথা বলছে। নীলান্তিকা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, আজ অনেকদিন পর তার শয়তানটা প্রাণ খুলে হাসছে। ওর হাসিটা মারাত্মক সুন্দর, যে কেউ প্রেমে পড়ে যাবে। নীলান্তিকা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়ে রাজকে জড়িয়ে ধরলো। নীলান্তিকার চোখ দুটি বড় হয়ে গেছে। এই মুহূর্তে নীলান্তিকার মনে হচ্ছে শাকচুনিটার চুলগুলো টেনে ছেড়ে দিতে। মেয়েটা ছেড়ে দিতেই আরেকজন এসে জড়িয়ে ধরে। পরপর সবার রাজকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিয়ে গেল। নীলান্তিকা রেগে আগুন হয়ে গেছে। রাজ সবসময় নিজের ইচ্ছে মতো চলবে, নীলান্তিকা এটা মানবে না। রাজ তার অফিস কক্ষে চলে গেল। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। নীলান্তিকা রাজের পিছু পিছু অফিস কক্ষে গিয়ে রাজকে পেছন থেকে ডাকলো, স্যার আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবে বলো। স্যার, মেয়েগুলো কি শুধুমাত্র আপনার বন্ধু ছিল নাকি অন্য কিছু? মানে মেয়েগুলো আপনাকে যেভাবে জড়িয়ে ধরেছে, আমার তো মনে হচ্ছে বন্ধুদের থেকে বেশি কিছু। তোমাকে বলবো কেন? আমাকে বলবেন কেন মানে? তুমি জাস্ট আমার একজন স্টুডেন্ট। আমি একজন স্টুডেন্ট? নিজেকে কি ভাবেন আপনি? তুমি কি বলতে যাচ্ছ? আমি বলতে যাচ্ছি যে আমি ডেভিল কুইন। কথাটা বলেই নীলান্তিকা নিজের জিভে কামড় দিল। রাজ যেন আকাশ থেকে পড়লো। ডেভিল কুইন মানে রাজের বউ। তার মানে নীলান্তিকা এখনো রাজকে তার স্বামী হিসেবে মানে। নীলান্তিকা চলে যেতে লাগলো। রাজ উঠে এসে তার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন টান দেয় নীলান্তিকা তাল সামলাতে না পেরে রাজের বুকে এসে পড়লো। বুকের উপর এসে পড়তেই রাজ তার কোমর জড়িয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিয়ে মুচকি হেসে বলল, তোমার এই স্টুপিড ল্যাঙ্গুয়েজ এগুলো ইউজ না করলে হয় না? স্যার কেউ চলে আসবে। ডোন্ট ওয়ারি, আমার রুমে উইদাউট নক করে কেউ আসে না। তখন কি যেন বলছিলে তুমি? ডেভিল কি যেন? না মানে আসলে তখন বলতে চেয়েছিলাম আপনাকে ডেভিল রূপে মানায়। আমি ডেভিল রূপে এসে পড়লে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আমি কেন বিপদে পড়তে যাব? আমি তখন ক্লাসে পড়াও ঠিক মতো করি। নীলান্তিকা আর কিছু বলার আগে রাজ তার ঠোঁট দুটি নীলান্তিকার ঠোঁটে গুজে দিল। পরম আবেশে নীলান্তিকার ঠোঁটের স্বাদ নিতে লাগলো। মুহূর্তের মধ্যে নীলান্তিকা চোখ দুটি বড় বড় করে রোবট হয়ে গেছে, কিছু বলতেও পারছে না। হুট করে রাজ এমন কিছু করবে নীলান্তিকা ভাবতেও পারেনি। বেশ কিছুক্ষণ পর রাজ ছেড়ে দিয়ে বলল, আমি যদি ডেভিল রূপে ফিরে আসি তোমাকে কিন্তু প্রতিদিন এমন অত্যাচার সহ্য করতে হবে। বিষয়টা ভেবে দেখো। তুমি চাইলে আমি সারা জীবন তোমাকে ডেভিল কুইন করে রাখবো। আর হ্যাঁ, ওরা জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তার চেয়ে বেশি কিছু না। হৃদয় জুড়ে তো তুমি আছো, আর কাউকে রাখার মতো জায়গা নেই। নীলান্তিকাকে ছেড়ে দিয়ে রাজ চেয়ারে গিয়ে বসে পড়লো। নীলান্তিকা এখনো রোবটের মতো দাঁড়িয়ে আছে। সবকিছু মনে হচ্ছে তার মাথার উপর দিয়ে গেল। নীলান্তিকার এমন অবস্থা দেখে রাজের খুব হাসি পাচ্ছে। নিজের হাসি চেপে রেখে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? নাকি আরো লাগবে? নীলান্তিকা রাজের দিকে রাগে চোখে তাকিয়ে দিল এক দৌড়।
এক দৌড়ে ক্লাসরুমে চলে গেল। রাজ এবার হেসেই দিল। রাজ খুব ভালোভাবে বুঝতে পারছে নীলান্তিকা মন থেকে বলেনি, তার রেগে বলেছে। তাই অন্য কারোর সাথে দেখে তার ডেভিল কুইনের সহ্য হয়নি। কিন্তু নীলান্তিকাটা বুঝতে পারছে না। রাজ ভাবছে এমন কিছু করতে হবে যেন নীলান্তিকা নিজ থেকে বুঝে যায় যে সে রাজের জন্য কিছু একটা অনুভব করে, না হলে এভাবে অধিকার খাটিয়ে ওকে জেরা করতে আসতো না। নীলান্তিকা ক্লাসে মন খারাপ করে বসে আছে, তাই রানী বলল, কি রে, তোর মন খারাপ কেন? অ্যানাকন্ডাটা আবার শয়তান রূপ ধারণ করেছে রে। এতদিন তো ভালোই শয়তানকে মিস করছিলি, তোর তো খুশি হবার কথা, এখন আবার কি হলো? কি হবে মানে? এতদিন তো ভালোই ছিলাম, আজকে অ্যানাকন্ডাটা আবার যা শুরু করেছে, আমার সবকিছু শেষ করে দিয়েছে। দেখবি একদিন আমি এই গন্ডারটাকে কুপিয়ে কি বাবা নিয়ে ঠিকই খেয়ে ফেলবো। আরে নীলান্তিকা শোন। নীলান্তিকা রেগে বাসায় চলে আসলো। সন্ধ্যায় বসে মুভি দেখছে আর কাঁদছে। তখনই রাজ কল করলো। নীলান্তিকা, কি হলো, তুমি কাঁদছো কেন? নীলান্তিকা ফোন কানে লাগিয়ে মুভি দেখছে আর কাঁদছে। নীলান্তিকার এমন কান্না শুনে রাজ পুরা দিশাহারা হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো নীলান্তিকার বাসার উদ্দেশ্যে। রাজ নীলান্তিকার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগলো। ততক্ষণে নীলান্তিকার মুভি দেখা শেষ। উঠে এসে দরজা খুলতেই দেখে রাজ নীলান্তিকাকে দেখা মাত্র নিজের বাহু ধরে জড়িয়ে নিল। নীলান্তিকা কিছুই বুঝতে পারছে না। তুমি ঠিক আছো? জি স্যার। আমার আবার কি হবে? তখন কান্না করছিলে কেন? স্যার, একটা মুভি দেখছিলাম, শেষের দিকে মেয়েটা মারা গেছে আর ছেলেটা অনেক কান্না করেছে, তাই দেখে আমার কান্না চলে আসছিল। তুমি মুভি দেখে কান্না করছিলে? তুমি কি পাগল? রাজের নিজের প্রতি রাগ হচ্ছে। এই মুহূর্তে ইচ্ছে করছে নীলান্তিকাকে কষে একটা চড় মারতে। কেউ মুভি দেখে কাঁদে? পেছনে দাঁড়িয়ে তার আম্মু আর তন্নিমা সব দেখছিল। তার আম্মু এগিয়ে এসে নীলান্তিকার হাত ধরে ভেতরে নিয়ে এসে রাজকে জিজ্ঞাসা করলো, কে আপনি? আর আমার বাসায় এসে আমার মেয়েকে ধমক দিচ্ছেন? আপনার তো সাহস কম না? আন্টি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি নীলান্তিকার কলেজের টিচার। এর আগেও আপনাদের বাসায় দুবার এসেছিলাম। এই মুহূর্তে আমি যাকে দেখছি সে কোনো টিচার না। একজন স্টুডেন্টের বাসায় এই সময় কোনো টিচার আসে না। তাও আবার আমার বাসায় এসে আমার মেয়েকে জড়িয়ে ধরছেন, ধমক দিচ্ছেন, অধিকার খাটাচ্ছেন। এটা কোনো টিচারের কাজ হতে পারে না। এই মুহূর্তে আমার সামনে কে দাঁড়িয়ে আছে আমি সেটা জানতে চাচ্ছি। ওকে ফাইন। এই মুহূর্তে যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আপনার মেয়ের জামাই। সেই দিক থেকে আপনি হলেন আমার শাশুড়ি মা, আর এটা আমার শ্বশুর বাড়ি। রাজ ওনার পায়ে সালাম করে ভেতরে চলে আসলো। নীলান্তিকার আম্মু রাজের কাণ্ড দেখে পুরো অবাক, কিছুই বুঝতে পারছে না। নীলান্তিকার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, নীলান্তিকা, উনি কি সত্যি বলছে? তুই কি বুঝতে পারছিস কি বলছিস? উনি কি তোকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করেছে? না আম্মু, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, স্যারের কোনো দোষ নেই। উনি আমাকে ভাসাতে যাবে কেন? রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। নীলান্তিকা ওকে বাঁচানোর চেষ্টা করছে। ফাইনালি নীলান্তিকা শয়তানের ভালোবাসায় রাঙিয়ে গেছে। ভাবতে রাজের ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে এসেছে। ওর কোনো দোষ নেই, আপনি যা বলার আমার সাথে বলতে পারেন। আপনার সাথে অবশ্য আমার কথা আছে। আপনি ভেতরে গিয়ে বসুন, আমি আসছি। নীলান্তিকা, তুই তো রুমে যা। কিন্তু আম্মু, তোকে যেতে বলছি। নীলান্তিকা, চিন্তা করো না, তুমি রুমে যাও। নীলান্তিকা রুমে চলে গেল। রাজ ড্রয়িং রুমে সোফায় বসে আছে। আপনি আমার মেয়ের সম্পর্কে কতটুকু জানেন? বেশি কিছু না, এতটুকুই জানি তাকে আমি অনেক ভালোবাসি। আবেগের বশে কখনো পৃথিবী চলে না। আপনি যেটা করছেন সেটা শুধুমাত্র আবেগ। এটা সত্যি যে পৃথিবী আবেগের বশে না, বাস্তবতার সম্মুখীনে চলে। আমি আবেগের বশে কখনো কিছু করি না। পৃথিবীতে বিবাহ হচ্ছে বাস্তবতা এবং একটি পবিত্র বন্ধন। আমি আপনার মেয়েকে সেই পবিত্র বন্ধনে আবদ্ধ করেছি, যেটাকে আবেগ নয় ভালোবাসা বলতে পারে। ও এখনো নাবালিকা। এই বয়সে মেয়ের বাস্তবতা থেকে আবেগকে বেশি প্রশ্রয় দেয়। আবেগের বশে যদি কোনো ভুল করে তখন কি করবেন? যদি ও কোনো ভুল করে অবশ্যই আমি শাসন করি এবং ভবিষ্যতেও করব। ওর ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। ও যেন দ্বিতীয়বার একই ভুল না করে সেদিকে খেয়াল রাখবো। আপনি কি জানেন ওর এমন কিছু প্রবলেম আছে? কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় সেটা জানে না। হুট করে এমন কিছু বলবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে এখন কাঁদতে দেখলে সে নিজেও কেঁদে দিবে। এটা একসময় আপনার কাছে বিরক্তকর হয়ে উঠবে। নীলান্তিকার 16 বছর বয়সে আপনি ওর প্রতি কখনো বিরক্তিকর হয়েছেন? বুঝলাম না। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ও 16 বছর বয়স পর্যন্ত যদি আপনি ওর প্রতি বিরক্ত না হয়ে ভালোবেসে এগুলো সহ্য করতে পারেন, তাহলে বাকি জীবনটা আমিও পারবো। কারণ আপনি যদি নীলান্তিকাকে ভালোবেসে থাকেন, আমিও কিন্তু বাসি। ওর ইচ্ছা, চাহিদা, স্বপ্নগুলো ভালোবেসে পূরণ করার দায়িত্ব আমার।
আপনার যোগ্যতা অনুসারে আমার মেয়ে কিছুই না। যদি কখনো কেউ এটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করে, আপনি একজন কলেজের টিচার অবশ্য, এমন প্রশ্নের সম্মুখীন হবেন, তখন কি করবেন? আমি কখনো ওর যোগ্যতা যাচাই করিনি আর করবও না। ওকে কখনো চেঞ্জ করার চিন্তা বা চেষ্টা আমার মাথায় আসবে না, কারণ ও যেমন আছে আমি ওকে তেমনই ভালোবাসি। আর যদি আপনি ওর যোগ্যতা জানতে চান, তাহলে আমি বলবো নীলান্তিকা সেই মেয়ে যাকে আমার হৃদয়ের আসনে বসাতে পেরেছে। অবশ্য সে একজন যোগ্যতা সম্পন্ন মেয়ে। এমন একটা মেয়েকে তাদের বউ হিসাবে মেনে নিবে আপনার পরিবার? আমার পরিবার নিজেদের অনেক ভাগ্যবান মনে করবে। বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। যে কোনো মা তার মেয়ের জন্য এমন একটা জামাই খুঁজে। আলহামদুলিল্লাহ, আমি না খুঁজেই পেয়ে গেছি। নীলান্তিকার আম্মুর ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে আসলো। রাজ ওনার সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলো। পরের দিন নীলান্তিকা কলেজে এসে বন্ধুদের সাথে বসে আছে। অনেকক্ষণ রাজের কলের অপেক্ষায় থেকে সে নিজে অফিস কক্ষে চলে গেল। বেচারি এখন রাজের অভ্যাস হয়ে গেছে। স্যার আসবো? ইয়েস, কামিং। স্যার, কালকে যে আপনি আম্মুকে বলেছেন আমার স্বপ্নগুলো পূরণ করবেন, আমার একটা স্বপ্ন আছে, আমার লেখা কবিতাগুলো পাবলিসিটি করবেন। স্যার প্লিজ, আপনি আমার এই স্বপ্নটা পূরণ করেন। তুমি তো রুমে ছিলে, তাহলে শুনলে কি করে? তন্নিমা বলেছিল রাতে ঘুমানোর সময়। আচ্ছা, আমি পরে ভেবে দেখব। কালকে তোমাকে কিছু বলছিলাম, তার উত্তর কিন্তু এখনো পাইনি। কি বলেছেন? হোয়াট, ভুলে গেছো? নীলান্তিকা করুণ দৃষ্টিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাজ তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা বাদ দাও, কালকে তোমার আম্মুর সাথে আমার জন্য মিথ্যা বললে কেন? আসলে স্যার, আসলে কি? না মানে আমি ভেবেছিলাম আম্মু যদি আপনাকে উল্টাপাল্টা কিছু বলে, তাই। সত্যি কি তাই? ও, আমি ভেবেছিলাম অন্য কিছু। নীলান্তিকা চলে আসলো। বজ্জাত শয়তান, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, তুই আমার সাথে কথা বলিস না। ওই সাপিনী দুটাকে গলায় ঝুলাবি। এই জন্য অ্যানাকন্ডা, তোর গলা কেটে আমি মুরগির সাথে রান্না করে খেয়ে ফেলবো। জলহস্তি, তোর বাকি বডিটা চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে রাখবো। আপু, কাকে এভাবে মারার প্ল্যান করছো? কাকে আবার? ডাইনোসরটাকে। তুমি কি ভাইয়ার কথা বলছো? জানো ভাইয়া তোমাকে কত ভালোবাসে? আর তুমি তো, আমি কি? তুমি কি ভাইয়াকে ভালোবাসো না? না, ওই বজ্জাতটাকে আমি ভালোবাসতে যাবো কেন? তাহলে ভাইয়া যাকে ইচ্ছে গলায় ঝুলাক, তাতে তোমার কি? তুই তো দেখি আস্ত একটা ডাইনি মেয়ে, নিজের বোনের সংসার ভাঙতে বলছিস। আপনি যেখানে ভালোবাসা নেই সেখানে বিবাহিত জীবনের কোনো সুখ নেই। আমার মনে হচ্ছে তুমি ভাইয়াকে ভালোবাসো, তাই তো বিয়ের কথা শুনে এমন রিয়াক্ট করছো। আমার মনে হয় ভাইয়া তোমার সাথে ইচ্ছে করে এমন করছে, যেন তুমি নিজে থেকে ভালোবাসার কথাটা ভাইয়াকে বলো। নীলান্তিকা তান্নিমার বলা কথাগুলো ভাবছে। কথাগুলো একদম সত্যি, কিন্তু নীলান্তিকা এখন কি করবে? তন্নিমা, এখন আমি কি করব? তুমি ভাইয়াকে কল করে বলো কালকে দেখা করার জন্য। আমি কেন গন্ডাটাকে কল করতে যাব? কারণ ভাইয়া তোমার কলের জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, কল করব। তারপর বাকিটা আমি সামলে নেব। নীলান্তিকা রাজকে কল করলো। দুইবার রিং হওয়ার পর রাজ রিসিভ করলো। রাজ কল রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে রেখেছে, কোনো কথা বলছে না। হয়তো নীলান্তিকা কিছু বলবে সেই অপেক্ষায় আছে। দুজনেই নীরব, কেউ কিছু বলছে না। অনেকক্ষণ পরে রাজ নিচ থেকে বলল, কিছু বলবে? না মানে তন্নিমা বলছিল। মিস করছো? আপনাকে কেন মিস করতে যাব? তাহলে কল করলেছে? আমি কি আপনাকে ইচ্ছে করে কল করেছি নাকি? তন্নিমা বলেছে তাই করেছি। কথা বলার ইচ্ছে যেহেতু নেই, তাহলে আর কি করার? আরে স্যার শুনেন, কি? কালকে বিকালে একটু দেখা করতে পারবেন? তুমি বললে আমি এখনই চলে আসবো। না না, এখন না, কালকে বিকেলে। আমি আপনার জন্য অপেক্ষা করব। আজকে রাতের ঘুমটা তো কেড়ে নিলে, এখন কি করি? কি? তোমাকে একটা পানিশমেন্ট দেওয়া দরকার। থাক স্যার, আপনার দেখা করতে হবে না, তবুও কোনো পানিশমেন্ট দেন না। আর ইউ শিওর দেখা করতে হবে না? পানিশমেন্ট কি? যেভাবে কথা বলছো সারা রাত এভাবে কথা বলতে হবে আমার সাথে, যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসে। স্যার, আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাবে। হোয়াট? এমনি মনে হয় শেষ হয়ে যাচ্ছে। নীলান্তিকা, তুমি তো দেখি হাড় কিপটে। আচ্ছা বাদ দাও, আমি কেটে কল করছি। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে নীলান্তিকা ঘুমিয়ে গেছে। আজ নীলান্তিকা কলেজে যায়নি। রাজের খুব খুব ভালো লাগছে। নীলান্তিকা নিজ থেকে তার সাথে দেখা করতে বলেছে। বিকেলে রাজ ব্লু জিন্স, ব্ল্যাক টি শার্ট, হাত ঘড়ি পরে তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। নীলান্তিকার বাসার সামনে রাজ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে নীলান্তিকার অপেক্ষা করছে। নীলান্তিকা বাসার ভেতর থেকে বেরিয়ে আসতেই রাজ পুরো হাঁ করে তাকিয়ে আছে। আজ প্রথম নীলান্তিকাকে শাড়ি পরতে দেখেছে।
হালকা সাজের সাথে খোলা চুলগুলা কোমর পর্যন্ত জড়িয়ে আছে। নীলান্তিকাকে নীল রঙের শাড়িতে দারুণ বানিয়েছে। রাজ যেন চোখ সরাতে পারছে না। নীলান্তিকা এগিয়ে এসে রাজের সামনে দাঁড়ালো। স্যার যাওয়া যাক। ও সরি, কিছু বলছিলে? তোমাকে আজ দারুণ লাগছে, এক কথায় অতুলনীয়। ইচ্ছে করছে আজকেই শুভ কাজটা সেরে ফেলি। স্যার শুভ কাজ কি? আমাদের বাসর রাত। নীলান্তিকা লজ্জায় রাজের দিকে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। বাসর না হয় পরে করব, এখন যাওয়া যাক। নীলান্তিকা গাড়িতে বসে আছে, রাজ ড্রাইভ করছে আর বারবার নীলান্তিকার দিকে তাকাচ্ছে। দুজনে নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। রাজ একটা খোলা মাঠের নিচে গাড়িটা ব্রেক করলো। মাঠ বেরিয়ে একটা নদী। দুজনে গাড়ি থেকে নেমে নদীর কিনারায় বসে আছে। কিছু বলছো না যে? স্যার আপনার জন্য কাল রাতে একটা কবিতা লিখেছি, বলি? নীলান্তিকা প্লিজ, তোমার এই ছাগলের কবিতা শোনার জন্য আমি এখানে আসিনি। স্যার এটা মোটেও ছাগলের কবিতা না, কবিতাটা শুধুমাত্র আপনার জন্য লিখেছি। আচ্ছা বলো। রাত দুপুরে মনের দুয়ারে নাচছে যে করা, যার ইশারায় মন আমার হয়েছে পাগল পাড়া, যার ছোঁয়াতে মন বাগান ভরে গেছে ফুলে ফুলে, যার সংস্পর্শে দুনিয়ার সব যাচ্ছি আমি ভুলে, যার জন্য নির্ঘুম রাত বসে থাকি একা, এই মনের রং তুলিতে শুধুই তার ছবি আঁকা, যার জন্য মনের দুয়ার রেখেছি আমি খুলে, যার জন্য ভালোবাসা রেখেছি আমি তুলে, যার ভাবনায় থাকি আমি সকাল সন্ধ্যা মগ্ন, আমার এই দু চোখ শুধু দেখে তার স্বপ্ন, সে আর কেউ নয় শুধুই তুমি, তোমাদের ধন্য আমি। কবিতাটা শুনে রাজ মুগ্ধ নয়নে নীলান্তিকার দিকে তাকিয়ে আছে। দাঁড়াও তো। কেন? তোমাকে বলছি দাঁড়াতে। স্যার সত্যি বলছি, আমার মনে যা ছিল কবিতার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি। আমার কোনো দোষ নেই, আমি আর জীবনেও এমন কবিতা লিখবো না। আমার গরু ছাগলের কবিতাগুলোই ভালো, আমি সবসময় ওগুলোই লিখবো। তবুও জাস্ট শাট আপ। সবসময় এত বেশি বোঝো কেন? তোমাকে দাঁড়াতে বলছি। নীলান্তিকা নাচের ধমক শুনে ভয়ে দাঁড়িয়ে গেল। রাজ তার পকেট থেকে একটা রিং বের করে নীলান্তিকার সামনে হাঁটু গেড়ে বসে বলল, নিজের অজান্তে কখন কিভাবে কেন জানি না, ব্যাস তোমাকে ভালোবেসে ফেলেছি। বিয়ের দিন ছলছল চোখে যখন বলেছিলে শুধু অধিকার খাটানোর জন্য বিয়ে করেছি, বিশ্বাস করো কষ্টটা বুকের বাম পাশে লেগেছে। আমি অধিকার খাটানোর জন্য নয়, তোমাকে হারানোর ভয়ে বিয়েটা করেছি। যখন অসুস্থ হয়েছিলে তোমার ভালোর জন্য হয়তো দূরে সরে গিয়েছিলাম। যখন রাগী মুডে এসে বলেছিলে আমি ডেভিল হলে তুমি ডেভিল কুইন, সবকিছু মুহূর্তে ওলটপালট হয়ে গেছে। আর যাই হোক, তোমাকে আমি হারাতে পারবো না, কারণ ডেভিলটা যে শুধুই তোমার আর তুমি তার ডেভিল কুইন। সেটা তোমার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছি। তবু আজ জানতে চাই তুমি কি আমার ডেভিল কুইন হবে? প্রমিস করছি সারা জীবন ডেভিল রূপে জ্বালাবো আর এতগুলা ভালোবাসবো যার কোনো সীমানা থাকবে না। নীলান্তিকা রাজের জবাবে মিষ্টি হেসে হাতটা এগিয়ে দিল। রাজ নীলান্তিকার হাতে রিংটা পরিয়ে দিয়ে আলতো করে একটা চুমু খেলো। নীলান্তিকার কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আজ প্রথম নীলান্তিকাকে তার বাহুডোর আবদ্ধ করেছে কোনো দ্বিধা ছাড়াই। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এই সময়টা দুজনে একে অপরকে অনুভব করছে। 2 বছর পর তাদের পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। নীলান্তিকা বধূ সাজে বাসর ঘরে বসে আছে আর রাজ মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। রাজ নীলান্তিকার কপালে একটা চুমু দিয়ে তার ঠোঁটের দিকে এগোতেই বলে উঠলো, স্যার একটা কথা বলি। নীলান্তিকা প্লিজ আজকে অন্তত স্যার ডেকো না। আর হ্যাঁ, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, কারণ আজকে তোমার কোনো বাধায় আমি শুনবো না। কিন্তু স্যার। জাস্ট শাট আপ। নীলান্তিকা তোমার মুখে আর একবারও যেন স্যার ডাক না শুনি, ওকে? স্যার এটা কিন্তু ঠিক না, আপনি সবসময় আমাকে এমন ধমক দেন। আমি যদি মাঝে মধ্যে আপনাকে ধমক দেই, আপনি ভয় না পেয়ে উল্টো আপনার রাগী চোখ দেখে আমি ভয় পেয়ে যাই। তুমি কি স্যার ডাকা বন্ধ করবে না? আমি আম্মুকে বলে দিব আজকেও আপনি আমাকে ধমক দিয়েছেন। তোমাকে কিভাবে চুপ করাতে হয় আমার জানা আছে। নীলান্তিকার ঠোঁট দুটির মাঝে রাজ তার ঠোঁট দুটো চেপে ধরলো। এই 2 বছরে নীলান্তিকাকে রাজ কতবার এভাবে চুপ করিয়েছে সে নিজেও জানে না। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমার ঠোঁটের স্বাদ নেওয়ার এত ইচ্ছে থাকলে আগেই বলতে পারো। আমি সবসময় দেওয়ার নেওয়ার জন্য তৈরি থাকি, এত বকবক করার কি দরকার? আমি মোটেও আপনার ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছুক না। আপনি আমার ঠোঁটের 12টা বাজিয়ে দেন। আস্ত একটা অ্যানাকন্ডা কন্ডারের মতো রেখে থাকেন। আমি আপনার সাথে আর এক মুহূর্ত থাকবো না। আর একবার ধমক দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এখনই যাও।
কোন শাকচুন্নিকে ঘরে আনার জন্য আমাকে বের করে দিচ্ছেন? আমি এক্ষুনি প্রিন্সিপাল বাবাকে বলে দিব আপনি অন্য কোনো সাপিনীকে ঘরে আনার চেষ্টা করছেন। নীলান্তিকা রেগে চলে যেতে গেলে রাস্তাকে কোলে তুলে নিল। তাহলে আমিও তোমার প্রিন্সিপাল বাবাকে বলে দিব আপনার বৌমা আমাকে আদর করে না, আমি আমার বউকে তোমার জন্য আদর করতে পারছি না। আর বউকে যদি আদর না করতে পারি তাহলে কি? তাহলে কি সেটা পরে ভেবে দেখবো। এখন আমি আমার বউকে আদর করব, প্রাণ খুলে ভালোবাসবো। 2 বছর অপেক্ষায় ছিলাম এই সময়টার জন্য, আজ তো আর তোমাকে ছাড়ছি না। নীলান্তিকা লজ্জায় রাজের বুকে মুখ পুজল। রাজ তার লজ্জা মাখা মুখ দেখে যেন মাতাল হয়ে উঠেছে।